আজকে আপনাদের কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশনটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আজকে দেখাবো, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই রিকনসিলিয়েশনটা কিন্তু সবাই করতে পারে না, এবং এই রিকনসিলিয়েশন আপনার ক্লায়েন্টদের কাজ করতে গেলে রিকনসিলিয়েশন আপনার থাকে, বাধ্যতামূলক থাকে। তো এই কারণে রিকনসিলিয়েশনটা আপনার খুবই ইম্পর্টেন্ট। আর রিকনসিলিয়েশনে কিন্তু অনেক অনেক কনফিউশন সৃষ্টি হয়, এবং আপনার অনেক ধরনের আপনার সিচুয়েশন ক্রিয়েট হয়। মানে আপনার বিল ইনভয়েস এন্ট্রি করা একরকম, আর এক ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে কিন্তু আপনার এই ব্যাংক রিকনসিলিয়েশনটা কিন্তু বিল, ইনভয়েস, তারপর আপনার যাবতীয় সব কিছুর সাথে কিন্তু কানেক্টেড। তো এই কারণে আপনার ব্যাংক রিকনসিলিয়েশনে আপনার কি আছে, অনেক কিছু আপনার সিচুয়েশন আছে এবং অনেক কিছু এখানে ইন্টিগ্রেশন করা আছে। সো আজকে একদম এ টু জেড যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, শেখাবো, এইটা আজীবন মাথায় রাখতে হবে। কারণ এইভাবে আপনার রিকনসিলিয়েশন করতে হবে, এবং যতগুলো সিচুয়েশন হতে পারে রিকনসিলিয়েশন করতে গেলে সব কিছুই আমি দেখাবো এবং শেখাবো, এবং এইগুলো আয়ত্ত করতে পারলে আপনার রিকনসিলিয়েশনে সমস্যা হবে না। সো রিকনসিলিয়েশন করার প্রথম শর্ত হলো আপনাকে ক্লায়েন্ট যে কয় মাসের কাজ দিবে, বা আপনাকে ক্লায়েন্ট যে কয় মাসের রিকনসিলিয়েশন করতে দিবে, ওই কয় মাসের বিল এবং ইনভয়েস এন্ট্রি থাকা বাধ্যতামূলক। মানে আপনার ক্লায়েন্টের কুইক বুকসে বা অ্যাকাউন্টিং জেরোতে, যেখানে হোক না কেন, যে সফটওয়্যার ইউজ করুক না কেন, যে কয় মাসের রিকনসিলিয়েশন করবেন বা আপনাকে করতে হবে, ওই কয় মাসের বিল এবং ইনভয়েস এন্ট্রি থাকতে হবে। এখন এন্ট্রি থাকতে হবে, কিন্তু অনেকে কিন্তু এন্ট্রি করে না। কেন করে না আমি বলি। অনেকে আপনার, বিশেষ করে ওই সকল কোম্পানি বা ওই সকল বিজনেস প্রতিষ্ঠান যারা আপনার এন্ট্রি করে না, যাদের আসলে ব্যাংক অ্যাকাউন্ট একটা, বেশিরভাগ, এটা কিন্তু সবাই কিন্তু করে না তা কিন্তু না। কিছু কিছু বিজনেস প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা করে না, বিল ইনভয়েস এন্ট্রি করে না। তারা কি করে, তাদের দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট একটা, তারা কি করে যে আপনাকে বলবে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট একটা, আমার যাবতীয় যা আপনার কি হয় খরচ হয় ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে খরচ হয়, যাবতীয় যা রিসিভ হয় সবকিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই কি হয়। তার মানে আপনাকে সে বোঝাতে চাচ্ছে যে তার ব্যাংকে যে টাকাগুলো স্পেন্ড, মানে খরচ, সেইগুলো আপনাকে এক্সপেন্স হিসেবে ক্রিয়েট করতে হবে। আর যে টাকাগুলো তার ব্যাংকে রিসিভ, সেইগুলো আপনার কি করতে হবে, রিসিভ মানি হিসেবে ক্রিয়েট করতে হবে। সো তখন কিন্তু কোনো বিল ইনভয়েস লাগে না। কিন্তু 90% বিজনেস প্রতিষ্ঠান আছে যারা কিন্তু বিল ইনভয়েস এন্ট্রি করে। এখন রিকনসিলিয়েশন করতে গেলে প্রথম শর্ত হলো আপনি যে কয় মাসে রিকনসিলিয়েশন করবেন, ঠিক সেই কয় মাসের কি করতে হবে, ইনভয়েস, বিল সব এন্ট্রি থাকতে হবে। সো আপনাদের কিন্তু এখানে রিকনসিলিয়েশন পুরো 6 মাসেরই হবে। সো এই কারণে আপনাদের কিন্তু পুরো 6 মাসেরই, মানে যা ডাটা দেওয়া আছে, ইনভয়েস, বিল, সবই কিন্তু কি করতে হবে, এন্ট্রি করতে হবে। সো এখন দেখেন, যেহেতু আপনার বিল, ইনভয়েস এন্ট্রি আছে, সো আপনি রিকনসিলিয়েশন যখন করতে যাবেন, এখন আমি আপনাদের যে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং নাম বলবো, সেইগুলো কি করবেন, ফলো রাখবেন, এবং দরকার হয় কাইন্ডলি নোট করে রাখবেন। রিকনসিলিয়েশনের প্রথম নাম্বার স্টেপ হলো আপনাকে কি করতে হবে, যে কয় মাসে রিকনসিলিয়েশন করবেন তার সব বিল এবং ইনভয়েস আপনার কি এন্ট্রি থাকতে হবে। এটা হলো প্রথম নাম্বার স্টেপ। সো এন্ট্রি আছে, তাহলে আপনার প্রথম নাম্বার স্টেপ কি, আপনার এখানে কমপ্লিট। দ্বিতীয় নাম্বার স্টেপ হলো আপনি যখনই ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাবেন, এইখানে আপনার ব্যাংকে কিন্তু দেখেন 270টা ট্রানজেকশন আছে। আপনার রিকনসাইল অপশনে 270টা লেখা, মানে আমার 270টা কি আছে, ট্রানজেকশন এখানে রিকনসিলিয়েশন করতে হবে পুরো 6 মাসের। এখন অনেক সময় হয় কি, অনেক সময় কিন্তু ক্লায়েন্টের হয়তো আপনার পুরো 7-8 মাসের বা পুরো 1 বছরের আপনার কি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা আছে, কিন্তু
আপনাকে বলল যে তুমি শুধুমাত্র 6 মাসের কর। সো আপনাকে যে কয় মাসই করতে বলুক না কেন, সেই কয় মাসে যতগুলো ট্রানজেকশন থাকবে সবগুলো কিন্তু কি করতে হবে, ম্যাচিং বা রিকনসিলিয়েশন করতে হবে। সো আপনাদের এই কোম্পানিতে যেহেতু 270টাই করতে হবে, সো ধরলাম যে আপনার 6 মাসে 270টা ট্রানজেকশনই কি আছে। এই 270টা ট্রানজেকশন কিন্তু আপনার সব এক পেজে থাকবে না। দেখেন এখানে কিন্তু টোটাল 27টা পেজ আছে। আপনার এইখানে টোটাল কি আছে, 27টা পেজ আছে। এইখানে দেখেন আপনার 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, এরকম টোটাল 27টা পেজ আছে। তাহলে 2 নাম্বার স্টেপ হলো আপনাকে প্রতিটা পেজে গিয়ে দেখতে হবে যে এই রকম ম্যাচিং মানে অটোমেটিক ম্যাচিং হয়ে আছে কোন ট্রানজেকশন, সেগুলো আপনাকে দেখতে হবে আগে, এবং সেইগুলো আগে করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে। তাহলে প্রথম নাম্বার স্টেপটা কি? প্রথম নাম্বার স্টেপ ছিল আপনার বিল ইনভয়েস ওই কয় মাসে এন্ট্রি থাকতে হবে। 2 নাম্বার স্টেপ হলো আপনার যে কয় মাসের রিকনসিলিয়েশন করতে হবে সেই কয় মাসের প্রতিটা পেজে গিয়ে দেখতে হবে যে আপনার এইরকম অটোমেটিক যেটা ম্যাচিং হয়ে আছে, এই ম্যাচিং হয়ে আছে যে ট্রানজাকশন গুলো, সেইগুলো আগে কি করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে। তো তাহলে 2 নাম্বার স্টেপটা আমি ফলো করে দেখলাম যে আমার এখানে ম্যাচিং হয়ে আছে। দেখেন এইগুলোতে কিন্তু কোনো কিছু নাই, কারণ এইগুলো কিন্তু ম্যাচিং হয় নাই। দেখেন এইগুলো কিন্তু কোনো কিছু হয়ে যায়। যখনই দেখবেন যে এরকম সবুজ হয়ে আছে, তখন তার মানে বুঝবেন যে ওকে বাটন লেখা, তার মানে বুঝবেন যে এটা আপনার কি অটোমেটিক ম্যাচিং হয়ে আছে। যেগুলো অটোমেটিক ম্যাচিং হয়ে থাকবে সেইগুলো কি করতে হবে, সর্বপ্রথম আপনার রিকনসিলিয়েশনের কাজ করতে হবে সেইগুলো নিয়ে। তাহলে 2 নাম্বার স্টেপটা কি, আপনার ব্যাংকের প্রতিটা পেজে আপনাকে গিয়ে দেখতে হবে যে আপনার কোন কোন ট্রানজাকশন গুলো অটোমেটিক ম্যাচিং হয়ে আছে, যেগুলো ম্যাচিং হয়ে থাকবে সেইগুলো আগে রিকনসিলিয়েশন করতে হবে। ওকে, তাহলে এখানে আমি দেখলাম যে আমার প্রথম নাম্বার পেজে ম্যাচিং হয়ে আছে। এখন আমি এটা রিকনসিলিয়েশন করব। এখন আপনাকে রিকনসিলিয়েশন করতে গিয়ে কি করতে হবে, আপনার 3 নাম্বার স্টেপ ফলো করতে হবে। কি স্টেপ? এই 3 নাম্বার স্টেপ আপনাকে কি করতে হবে, অলওয়েজ মানে এই 3 নাম্বার সব স্টেপে মনে রাখতে হবে, কিন্তু এই 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, 5 নাম্বার, এরকম 2 থেকে 3টা স্টেপ আমি এখন বলবো। এই কয়টা স্টেপ আপনাকে কি করতে হবে, বাধ্যতামূলক মানে এটা মনে রাখতেই হবে বা মুখস্থ থাকতেই হবে। কারণ আপনার এই 3টা যে স্টেপটা আমি এখন বলবো, 3, 4, 5 বা 6, যে কয়টা স্টেপ আমি এখন বলবো, এই কয়টা স্টেপ কিন্তু আপনার কি হবে, সব বিশ্বে যত ধরনের কোম্পানি আছে সব কোম্পানির কিন্তু রিকনসিলিয়েশন করার স্টেপ কিন্তু সেম থাকবে। রিকনসিলিয়েশন করার কিন্তু এই 3টা রিকনসিলিয়েশন করার স্টেপ কিন্তু কি থাকবে, সেম থাকবে। তাহলে এখন 3 নম্বর স্টেপটা কি, দেখেন আপনার এই যে মোড ডিটেলস, এখানে আপনি ক্লিক করলেন, করার পর আপনি এখানে দেখবেন যে ডেসক্রিপশন, এইখানে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা কিন্তু আপনার ব্যাংকে মানে আপনি যে পেমেন্টটা করছেন আপনার সেই ব্যাংকে ডেসক্রিপশন কি ছিল সেই নামটা কিন্তু এখানে লেখা। তার মানে এইখানে যা লেখা আছে এইটাই কিন্তু অথেন্টিক, এবং এইখানে যেটা লেখা থাকে এটা কিন্তু আপনার সাপ্লায়ার নেম। আপনারা কিন্তু ইজিলি বুঝতে হবে, আপনাদের আউট নলেজ খাটাতে হবে যে এখানে কি লেখা। এখানে দেখেন লেখা আছে ওপাস এনার্জি লিমিটেড। এখন আপনাদের বুঝতে হবে যে এটা আসলে কি। আপনারা জানেন যে লিমিটেড মানে কি, লিমিটেড মানে হলো একটা কোম্পানির, লিমিটেড কোম্পানি একটা কোম্পানির সাথে সাথে থাকে। লিমিটেড কিন্তু কোনো মানুষের নামে থাকে না, লিমিটেড কিন্তু একটা কোম্পানির নামে থাকে। তার মানে এটা আপনার একটা কোম্পানি নেম, এটা কি একটা কোম্পানি নেম। তাহলে আপনার ব্যাংকের যে ডেসক্রিপশন সেইখানে যে সাপ্লায়ার বা যে কোম্পানি নেম লেখা আছে, এবং এইখানে অটোমেটিক দেখেন ম্যাচিং হয়ে আছে, কারণ আপনারা তো বিল এন্ট্রি করছেন। এই ম্যাচিংটা হয়ে আছে কার সাথে, বিলের সাথে। কিন্তু এই ম্যাচিংটা হয়ে আছে কার সাথে, বিলের সাথে। এখন এই ম্যাচিংটা হয় কিভাবে, ম্যাচিংটা হয় হলো অ্যামাউন্টের সাথে। কারণ আপনি
7.43 দিয়ে একটা বিল তৈরি করছেন এবং ওই অ্যামাউন্টটি আপনি পেমেন্ট করছেন। সো আপনার এখানে পেমেন্ট অ্যামাউন্ট এবং আপনার বিল অ্যামাউন্ট সেম হওয়ার কারণে কুইক বুকসের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কি করছে, এখানে ম্যাচিং করছে। এখানে কিন্তু জেরো, এখানে কিন্তু জেরোর যে এআই সিস্টেম সে ম্যাচিং করেছে কিন্তু জাস্ট অ্যামাউন্ট সেম এই কারণে। এখানে কিন্তু সাপ্লায়ার নেম সেম বা এরকম তার সাথে কিন্তু না। এখানে আমি আমার বলি, যতগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সব অ্যাকাউন্টিং সফটওয়্যারই কিন্তু ম্যাচিং করে একমাত্র অ্যামাউন্টের সাথে। অ্যামাউন্ট সেম হলে সেটা ম্যাচিং করে, কারণ সে মনে করে যে হয়তো এটারই পেমেন্ট এইটা, সে মনে করতেছে যে আপনার এই বিলটার পেমেন্ট হয়তো এইটা। এখন আপনাকে বের করতে হবে যে এটাই ঠিক কিনা। সো এখন 3 নাম্বার স্টেপটা কি, এইখানে দেখেন যে সাপ্লায়ার নেমটা লেখা আছে, আপনাকে দেখতে হবে এই সাপ্লায়ার নেম এবং যে বিলটার সাথে ম্যাচিং হয়ে আছে তা সেই সাপ্লায়ার নেম সেম কিনা। এটা হলো 3 নাম্বার স্টেপ। সো এইখানে দেখেন ওপাস এনার্জি লিমিটেড, এইখানে দেখেন ওপাস এনার্জি লিমিটেড, তার মানে এই এখানে কি সাপ্লায়ার নেম আমার মিলে গিয়েছে। আমার ব্যাংকের ডেসক্রিপশনের সাথে আমার বিলের সাপ্লায়ার নেম কি মিলে গিয়েছে, তাহলে এটা আমার 3 নাম্বার স্টেপ ফলো হলো। এখনো কিন্তু আপনার কি হয় নাই, এখনো কিন্তু আপনি কিন্তু 100% শিওর হতে পারেন নাই যে এই পেমেন্টটা এই বিলের। আপনার নাম সেম হয়ে গেছে, ওকে, নাম যখন সেম হবে তখন কিন্তু কাজ শেষ হয় নাই, তখন 4 নাম্বার স্টেপ ফলো করবেন। কি 4 নাম্বার স্টেপ, আপনারা যখন বিল এন্ট্রি করেছিলেন, তখন কিন্তু একটা ডকুমেন্ট নাম্বার ইউজ করেছিলেন, মানে নাম্বার দিয়েছিলেন প্রতিটা বিলে। এই ব্যাংক ডেসক্রিপশনে সবগুলোতে না, কিন্তু অনেকগুলোতে কিন্তু বিল নাম্বার ডাইরেক্ট উল্লেখ থাকে, মানে এখানে আপনার ইনভয়েস নাম্বার বা বিল নাম্বারটা লেখা থাকে। সো যদি দেখেন যে আপনার সাপ্লায়ারের আপনি যে বিলটা ক্রিয়েট করেছেন তার বিল নাম্বার এবং এইখানে যে ডেসক্রিপশনে যে বিল নাম্বারটা দেওয়া সেটা সেম, তাহলে আপনার কোনো কিছু দেখতে হবে না, আপনি 4 নাম্বার স্টেপ পর্যন্তই থেমে যাবেন, দিয়ে আপনি এটা ওকে বাটনে ক্লিক করে কি করবেন, রিকনসিলিয়েশন করে দিবেন। কারণ আপনার বিল নাম্বার কিন্তু কোনো সময় সেম হয় না, অলওয়েজ কিন্তু কি হয়, বিল নাম্বার কিন্তু আপনার এমন 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 হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না যে একই নাম্বারে আপনার আরেকটা বিল থাকবে, এমন কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যদি দেখেন যে বিল নাম্বার সাথে ম্যাচিং হয়ে গেছে তাহলে আপনার কোনো কিছু দেখার দরকার নাই, আপনি ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে, কিন্তু অনেক সময় আপনার ম্যাচিং হয় না, মানে আপনার ডেসক্রিপশনে হয়তো এক ধরনের নাম্বার দেওয়া, এখানে হয়তো এক ধরনের নাম্বার থাকতেই পারে, অনেক সময় কিন্তু ম্যাচিং অনেক সময় কি হয় না, তখন আপনি 4 নাম্বারটা কি আপনি ফলো করলেন কিন্তু 4 নাম্বারটা আপনার ম্যাচিং হলো না, তাহলে আপনি 5 নাম্বার স্টেপে যাবেন। 5 নাম্বার স্টেপটা কি, 5 নাম্বার স্টেপটা হলো যে আমরা জানি সচরাচর কি হয়, বিল কিন্তু আগে ক্রিয়েট হয়, পেমেন্ট হয় পরে। কি হয় আপনার বাকির ক্ষেত্রে, কি হয় বাকির ক্ষেত্রে আমরা কিন্তু আগে প্রোডাক্ট নিই, আমাদেরকে আগে বিল পাঠায় দেয়, আমরা কি করি পেমেন্ট করি পরে। সো এইখানে আপনি সেটা, এখানে আপনি কি করবেন দেখবেন, দেখেন আপনার বিল ক্রিয়েট হয়েছে 1 জানুয়ারি 2020 সালে আর পেমেন্ট হয়েছে 2 জানুয়ারি 2020, মানে একদিন পর পেমেন্ট হয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আমার এখানে আজকে সকাল 8টা থেকে কারেন্ট ছিল না, এই বারবার কারেন্ট চলে যাচ্ছে, সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কারেন্ট ছিল না, এই এখন আপনার কারেন্ট নাই, নেট আপনার যাচ্ছে আসতেছে। সো যদি দেখেন যে আমি অফলাইন হয়ে গেছি তাহলে বুঝবেন যে আমার নেট চলে গেছে, কারণ এখানে আপনার সকাল 8টা থেকে কারেন্ট নেই, এখনো কারেন্ট নেই। সো ওকে, সো এইখানে আপনার 4 নাম্বার স্টেপে যদি ম্যাচিং হয় তাহলে তো ওকে। যদি দেখেন যে 4 নাম্বার স্টেপ আপনার এখানে ম্যাচিং হচ্ছে না তখন আপনি 5 নাম্বার স্টেপ ফলো করবেন। তখন আপনি কি করবেন, 5 নাম্বার স্টেপটা কি, 5 নাম্বার স্টেপটা সচরাচর আমার কি হয় যে আপনার
5 নম্বর স্টেপটা হলো আপনার বিল কিন্তু আগে হয়, পেমেন্ট ডেটের আগে কিন্তু বিল ডেট হয় বা বিল কিন্তু আগে ক্রিয়েট হয়। সো এইখানে দেখেন সেম হয়েছে, আমার বিল ক্রিয়েট হয়েছে 1 তারিখে আর পেমেন্ট হয়েছে 2 তারিখ, তার মানে একদিন পরে আমি পেমেন্টটা করছি। এটা কিন্তু স্বাভাবিক। তো তাহলে আপনার এখানে কি দেখলেন, আপনার 5 নাম্বার স্টেপটা কিন্তু এখানে ঠিক আছে আর অ্যামাউন্ট তো সেমই আছে। সো যদি দেখেন যে আপনার এই কয়টা স্টেপ আপনার কি হয়েছে, ম্যাচিং হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করে রিকনসাইল করবেন। তবে যদি কারো 3 নাম্বার স্টেপটা কি, ব্যাংক ডেসক্রিপশনে যে সাপ্লায়ার নেম থাকবে এবং এইখানে যে সাপ্লায়ার নেম সেটা সেম থাকে, যদি দেখেন যে এখানে সেম না, তাহলে আর আপনার বাদ বাকি কোনো কিছু আর ফলো করতে হবে না, মানে ওকে বাটনে ক্লিক করা দরকার নেই, কারণ আপনার সাপ্লায়ারই আলাদা। আপনি পেমেন্ট করেছেন এক সাপ্লায়ারের, সে ম্যাচিং হয়েছে আরেক সাপ্লায়ারের সাথে, এটা হতেই পারে, কারণ এখানে ম্যাচিং হয় কার সাথে, অ্যামাউন্টের সাথে। তো যখন দেখবেন যে আপনার সাপ্লায়ার নেম মিলতেছে না, আপনি এটা কি করবেন না, ম্যাচিং করবেন না। বুঝতে পারছেন, তার মানে সে ভুল কি করছে, এখানে সে ভুল ম্যাচিং করেছে। সো এখানে আমি দেখলাম যে আমার এখানে সাপ্লায়ার নেমও মিলে গিয়েছে, অ্যামাউন্টও মিলে গিয়েছে, আবার এখানে আমার পেমেন্ট ডেটটাও কি বিল ডেটের পরে। তাহলে আমার এখানে 3টা জিনিস আমি এখানে ওভারশিওর পেয়ে গেছি। সো আমার এখানে আর কোনো কিছু দেখার দরকার নাই, আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করে কি করে দিবেন, রিকনসিলিয়েশন করে দিবেন। এইটা হলো একটা সিনারি, কেমন, যে আপনার ম্যাচিং হয়ে থাকবে। এখন 2 নাম্বার সিনারি হবে, দেখেন আপনার কিন্তু প্রথমে জাস্ট ম্যাচিং হয়েছিল, কিন্তু এখন দেখেন এইখানে ম্যাচিং তো হয়ে আছে, প্লাস দেখেন নিচে আবার কি লেখা, ওয়ান আদার পসিবল ম্যাচ ফাউন্ড। প্রথমে কিন্তু এই লেখাটা ছিল না, তাহলে প্রথম সিনারি তো আমরা বুঝলাম। এখন 2 নাম্বার সিনারি কেমন থাকতে পারে, 2 নাম্বার থাকতে পারে এরকম, এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, মানে একের অধিক যখনই হবে তখন এখানে লেখা থাকবে যে এত আদার পসিবল ম্যাচ ফাউন্ড। তো আমি আবার বলতেছি, ম্যাচিং কিন্তু হয় অ্যামাউন্টের সাথে, মানে যদি আপনার এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট যদি আপনার 2-3টা সাপ্লায়ারের বিল থাকে সেম অ্যামাউন্টের, তাহলে কিন্তু আপনার 2-3টা এখানে শো করবে। সো এইখানে দেখেন কি লেখা, 1 আদার পসিবল ম্যাচ ফাউন্ড, এখানে থাকতে পারে 2 আদার, 3 আদার পসিবল থাকতেই পারে। সো যখনই দেখবেন যে একের অধিক এখানে কি আছে, ম্যাচিং হয়ে আছে, তখন কি করবেন, লেখার উপর ক্লিক করবেন। এই লেখার উপর ক্লিক করলে আপনার সামনে তখন কি চলে আসবে যে কোন দুইটা আসে ম্যাচিং হয়ে আছে। দেখেন দেখেন এখানে কি হয়ে আছে, এখানেও 71.86 ইয়ের লিমিটেড, আবার ওপাস এনার্জিরও এখানে 71.86। এখানে দুইটার সাথে ম্যাচিং কেন হয়েছে, কারণ দুইটারই অ্যামাউন্ট সেম এবং এখানেও অ্যামাউন্ট সেম। এই কারণে জেরো মনে করছে যে আপনার এই দুইটার মধ্যে যে কোনো একটা কি হবে, রাইট হবে। এই কারণে সে আপনার সামনে দুটোই শো করেছে। এখন আপনাকে এখানে কি করতে হবে, অ্যাকাউন্টিং রুলস খাটাতে হবে। এবং অ্যাকাউন্টিং রুলস কোনটা, 3, 4, 5, এই 3টা আপনাকে অলওয়েজ প্রতিটা ট্রানজাকশনের ব্যবহার করতে হবে। তাহলে 3 নাম্বার রুলসটা কি, 3 নাম্বার রুলসটা হলো যে আপনার ব্যাংকের যে ডেসক্রিপশন সেইখানে যে সাপ্লায়ার নেমটা দেওয়া আছে এবং যার সাথে ম্যাচিং হয়েছে তার সাপ্লায়ার নেম সেম হতে হবে। তাহলে এখানে দেখেন ইয়েল লিমিটেড, এখানে ইয়েল লিমিটেড, আরেকটা আছে ওপাস এনার্জি, তাহলে অবশ্যই এটা আমার হবে না, কারণ আমার তো সাপ্লায়ার নেম এখানে মিলতেছে না, সাপ্লায়ার নেম আমার শুধুমাত্র মিলতেছে প্রথমটার সাথে। তাহলে আমি এখানে সাপ্লায়ার নেম ম্যাচিং হলো, কিন্তু সাপ্লায়ার নেম ম্যাচিং হলেই তো আমার হবে না। তখন কি করতে হবে, তখন দেখতে হবে যে এইখানে যে এখানে যদি কোনো নাম্বার থাকে, দেখবেন যে এই নাম্বার এবং আপনার রেফারেন্স ঘরের নাম্বার ম্যাচিং হয় কিনা। যদি দেখেন যে আপনার ম্যাচিং হচ্ছে, তাহলে আর কোনো কিছু দেখার দরকার নাই, সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু আপনি দেখলেন যে রেফারেন্স নাম্বারের সাথে ম্যাচিং হচ্ছে না, তখন আপনি 5 নাম্বার স্টেপ ফলো করুন। 5 নাম্বারটা কি, ওই যে আপনার
পেমেন্ট হবে পরে, বিল হবে আগে। তো এখানেও দেখেন সেম, আমার বিল হয়েছে 1 তারিখে, পেমেন্ট হয়েছে 3 তারিখে। তার মানে আমি আমার বিলটা আগে ক্রিয়েট হয়েছে, পেমেন্ট হয়েছে পরে। তার মানে এটা কি দেখেন, আমার এখানে কিন্তু জিনিসটা ঠিক আছে। তাহলে এখানে আমার 3টা জিনিস ম্যাচিং। কোন 3টা? সাপ্লায়ার নেম ম্যাচিং হয়েছে, বিল যেটা আমার আগে আছে, আর অ্যামাউন্টও ম্যাচিং হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, এইটা টিক মার্ক দিবেন, এইটা টিক মার্ক দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন, দিয়ে আপনি রিকনসিলিয়েশন করে দিবেন। সো ওইটা গেল একটা সিনারি যে আপনার ওয়ান আদার পসিবল, মানে একের অধিক কি অ্যামাউন্ট ওখানে থাকতে পারে। তো সেখানে আপনার কি করতে হবে, রুলস ফলো করে অ্যাপ্লাই, মানে রাইটটা বেছে নিতে হবে। এখন আসি 3 নাম্বার সিনারি। 3 নাম্বারটা কেমন হতে পারে দেখেন, এখানেও সেম ওয়ান আদার পসিবল ম্যাচ ফাউন্ড লেখা। তাহলে এখানে আপনি ক্লিক করেন, এইখানে আপনি ক্লিক করলেন, করার পরে আপনি এখানে দেখলেন আপনি এখন রুলস খাটান, রুলস। তাহলে 3 নাম্বার রুলসটা কি, আপনার এইখানে যে সাপ্লায়ার নেমটা থাকবে এবং এইখানে সাপ্লায়ার নেম সেম হতে হবে। তো এইখানে কি আছে, এখানে দেখেন কম্পোসফট জিবি লিমিটেড, তাহলে এইখানেও দেখেন কম্পোসফট জিবি লিমিটেড, কিন্তু এইখানে দেখেন একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা, আমার অ্যামাউন্ট সেম, আবার দেখেন দুইটা এখানে দেখাচ্ছে দুটো সাপ্লায়ার নেমও সেম। আমার এখানে কম্পোসফট জিবি লিমিটেড 270 অ্যামাউন্ট, আমার অ্যামাউন্টও সেম, আবার দেখেন সাপ্লায়ার নেমও সেম। প্রথমে কি ছিল, প্রথমে ছিল আমার অ্যামাউন্ট সেম কিন্তু সাপ্লাই আলাদা ছিল, এই কারণে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু এখন তো আমার সাপ্লায়ারও সেম, অ্যামাউন্টও সেম, তাহলে এখন আমি কিভাবে আইডেন্টিফাই করব? তাহলে আপনি 3 নাম্বার স্টেপটা ফলো করলে আপনি এখানে সাপ্লায়ার নেম ম্যাচিং পাইলেন, কিন্তু আপনি এখানে এক্স্যাক্টলি বিলটা পাইলেন না। তখন আপনি দেখবেন যে আপনার এই দুইটা বিলের যে ডেসক্রিপশনটা, যে রেফারেন্স নাম্বারটা যদি থাকে, আপনি দেখবেন যে এই রেফারেন্স নাম্বার এখানকার কোন নাম্বারের সাথে ম্যাচিং হয় কিনা। যদি দেখেন যে ম্যাচিং হয়েছে, যেটা ম্যাচিং হবে সেইটা সিলেক্ট করে আপনি কি করবেন, রিকনসাইল করবেন যেটা ম্যাচিং হবে। আর যদি দেখেন যে রেফারেন্স নাম্বার এখানে মিলতেছে না, তাহলে আপনার 5 নাম্বার স্টেপ ফলো করতে হবে। 5 নাম্বারটা কি, 5 নাম্বারটা কি, 5 নাম্বারটা হলো আপনার সচরাচর কি হবে, বিল ডেট হবে আগে, পেমেন্ট ডেট হবে পরে। তাহলে এইখানে দেখেন আমার পেমেন্ট ডেট কয় তারিখে, 9 জানুয়ারি 2020। তাহলে অবশ্যই বিল ডেট আমার 9 তারিখের আগে হতে হবে। তাহলে এইখানে আমার যে দুইটা বিল আছে, এই দুইটা বিলের মধ্যে কোন বিলের ডেট আমার 9 তারিখের আগে, দেখেন এখানে 5 তারিখ একটা আছে, তাহলে আমি এটা একটা পাইলাম। পরেরটা দেখলাম 10 তারিখ, মানে আমার পেমেন্টের পরে বিল ক্রিয়েট করা আছে। তাহলে এখানে কি, এখানে আপনার বুঝতে হবে যে হয়তো আমি তার কাছ থেকে একটা জিনিস নিয়েছি, পেমেন্ট ওই বিলটা পেমেন্ট করে আবার হয়তো তার কাছ থেকে ওই জিনিসটা আবার নিয়েছি, এই কারণে সে আবার একটা বিল তৈরি করে আমাকে দিয়েছে, মানে একই জিনিস আমি তার কাছ থেকে দুইবারে নিয়েছি। তাহলে এখানে আপনি কি দেখলেন, আপনার কি একটা আছে 5, একটা 10, কিন্তু আপনি তো পেমেন্ট করছেন 9 তারিখে, তাহলে অবশ্যই আপনার এখানে 5 তারিখে যেটা সেইটা সিলেক্ট করতে হবে। 5 তারিখে যেটা আছে সেইটা আপনার কি করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে, কারণ আপনার এখানে কি রুলস কি, যে আপনার বিল ডেট হবে আগে, পেমেন্ট হবে পরে। তাহলে এখানে 5 তারিখটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিলেন, ওকে বাটনে ক্লিক করে দিলেন। সো এইটা গেল আপনার 3 নাম্বার সিনারি। এখন দেখেন 4 নাম্বারটা এখানে কি, 4 নাম্বারটা দেখেন এই যে আপনার এখানে ম্যাচিং হয়েছে ঠিকই, আপনার কিন্তু দেখেন এখানে ম্যাচিং হয়ে আছে ঠিকই, কিন্তু আপনার এখানে সাপ্লায়ার নেম কি, ইয়েল লিমিটেড, কিন্তু এখানে ম্যাচিং হয়েছে কার সাথে, ওপাস এনার্জি। তার মানে এটা আপনার সে ভুল ম্যাচিং হয়ে আছে, আপনার কি হয়ে আছে, ভুল ম্যাচিং হয়ে আছে। তাহলে এখন আপনি এটা কিভাবে ম্যাচিং করবেন, আপনার তো এটা রাইট না। যখনই দেখবেন যে আপনার এরকম ভুল ম্যাচিং হয়ে আছে, তখনই কি করবেন, তখনই আপনি এখানে ফাইন্ড অ্যান্ড ম্যাচ, এই যে দেখেন ফাইন্ড অ্যান্ড ম্যাচ, এইখানে ক্লিক করবেন। তাহলে কি হবে,
আপনার যতগুলা বিল ডিউ আছে, যতগুলা বিল কি আছে ডিউ আছে, সবগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল শো করবে। তখন কি করতে হবে, তখন আপনার এই যে সাপ্লায়ার নেম মিলাবেন, মানে রুলস খাটাবেন, রুলস অ্যাপ্লাই করবেন, রুলস অ্যাপ্লাই করে আপনি বের করবেন। তো এখানে দেখেন কি হয়েছে, এই ইয়েল লিমিটেড নামে কিন্তু আমার আর কোনো বিল নাই। দেখেন এখানে কি হয়েছে, ইয়েল লিমিটেডের নামে কিন্তু আমার এখানে আর কোনো বিল নাই, আমার কি নাই, বিল নাই, কিন্তু সাপ্লায়ার আছে। ইয়েল লিমিটেডের নামে কিন্তু আমার কোনো বিল নাই, কিন্তু সাপ্লায়ার আছে। এমনটা কিন্তু হতেই পারে, এটা এমনটাও কিন্তু হবে যে আপনার সাপ্লায়ার ক্রিয়েট করা আছে হয়তো আগে, কিন্তু এক্সাক্ট অ্যামাউন্টের হয়তো বিল নাই, বা বিল আপনি ক্রিয়েট করেন নাই, বা হয়তো ক্লায়েন্ট আপনাকে সে বিলটা দেয় নাই, কিন্তু আপনার কি আছে, সাপ্লায়ার হয়তো ক্রিয়েট করা আছে। সাপ্লায়ার ক্রিয়েট করা আছে বা না, যেটা থাকুক না কেন, রুলস একই হবে। তখন আপনার সাপ্লায়ার ক্রিয়েট থাকুক বা না থাকুক, তখন কি হবে, কিন্তু বিল নাই। যখনই দেখবেন যে বিল নাই, তখনই কি হবে, আপনি এটা ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিয়ে আপনি কি করবেন, যে ক্রিয়েট অপশনে, যে ক্রিয়েট, এইখানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনি কি করবেন, এখন এটা এখান থেকে এক্সপেন্স হিসেবে ক্রিয়েট করবেন। দেখেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন, ম্যাচ, ক্রিয়েট, ট্রান্সফার। সো ক্রিয়েট অপশনটার কি কাজ, ক্রিয়েট অপশনটার কাজ হলো যে ট্রানজ্যাকশনের কি নাই, বিল নাই, ওই ট্রানজ্যাকশনটা আপনি এখান থেকে কি করবেন, এক্সপেন্স হিসেবে ক্রিয়েট করে দিবেন। কি করবেন, এখানে এক্সপেন্স হিসেবে ক্রিয়েট করে দিবেন। সো দেখেন আমি দেখলাম যে ইয়েল লিমিটেডের সাপ্লায়ার আছে কিন্তু বিল নাই, তাহলে আমি এখান থেকে এক্সপেন্স ক্রিয়েট করে দেই। তাহলে হু মানে কি, এখানে আপনার সাপ্লায়ার, আপনি এখানে সাপ্লায়ার নেম লেখেন, যে ইয়েল লিমিটেড চলে আসছে। যদি আপনার এই নামে কোনো সাপ্লায়ার না থাকতো, এই যে এখানে আপনি সেই সাপ্লায়ারটা লিখবেন, লিখে নিউ কন্ট্রাক্টে ক্লিক করলে আপনার এটা সাপ্লায়ার হিসেবে এন্ট্রি বা কন্ট্রাক্ট হিসেবে এন্ট্রি হয়ে যাবে। তো দেখেন আমার এখানে কন্ট্রাক্ট আছে। অ্যাকাউন্ট হবে কোনটা, অ্যাকাউন্ট আপনার যে অ্যাকাউন্টটা হবে সেই আপনি সেই অ্যাকাউন্টটা এখানে দিবেন। এখানে আপনি নো ভ্যাট দিবেন। কেন নো ভ্যাট দিবেন, আপনারা এখানে কেন নো ভ্যাট দিবেন, কারণ আপনাকে তো ক্লায়েন্ট এই অ্যামাউন্টের কোনো বিল দেয় নাই। সো আপনি কোন যুক্তিতে এখানে আপনি ভ্যাট দিবেন, কারণ আপনার কাছে তো কোনো প্রমাণ নাই যে আপনার এটা 20% হবে। সো আপনাকে যদি ক্লায়েন্ট কোনো ডকুমেন্ট না দেয়, আপনি সেটা কি করবেন না, ভ্যাট এন্ট্রি করবেন না। যদি আপনি এটা ওকে বাটনে ক্লিক করে দিবেন, আপনার কিন্তু দেখেন এখানে কি হয়ে গেছে, এখান থেকে কিন্তু এটা ম্যাচিং হয়ে গেছে, এবং অটোমেটিক আপনার কিন্তু এখানে একটা এক্সপেন্স বা স্পিন মানি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন অটোমেটিক আপনি এখান থেকে যখন এটা ম্যাচিং, ক্রিয়েট অপশনে ক্লিক করে যখন আপনি এখানে ম্যাচিং করে দিলেন, অটোমেটিক দেখেন একটা কি হয়েছে, একটা স্পিন মানি ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন একটা স্পিন মানি এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে, এই যে একটা স্পিন মানি এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং রিকনসাইলড হয়ে গেছে। তো তার মানে আপনার এটা হলো কি, যদি আপনার কোনো ট্রানজেকশনের মানে যদি ম্যাচিং না হয়, ফাইন্ড এন্ড ম্যাচ অপশনে ক্লিক করে আপনি যদি ম্যাচিং না পান খুঁজে, তাহলে কি করেন, আপনি সেটা যদি দেখেন সাপ্লায়ার নেম আছে, তাহলে আপনি এখানে সাপ্লায়ার নেম সিলেক্ট করে দিবেন, তারপরে অ্যাকাউন্ট যেটা হবে সেই অ্যাকাউন্টটা দিবেন, দিয়ে ম্যাচিং করবেন। আর যদি আপনার সাপ্লায়ার নেম না থাকতো, তাহলে আপনি এখানে সাপ্লায়ার নেমটা লিখতেন, লিখে প্লাস আইকনে ক্লিক করলে আপনার সেটা ক্রিয়েট হয়ে যায়। সো এটা হলো আপনার 5 নাম্বার সিনারি। এখন যেটা দেখাবো এটা হলো আপনার সর্বলাস্ট। এখন যেটা দেখাবো সেটা হলো আপনার কি, সর্বলাস্ট। এইটা হলো আপনার, আমি এটা ইয়ে করি একটু, আপনার বিল আছে, আপনার কি আছে, বিল আছে, কিন্তু বিলের অ্যামাউন্ট বেশি আছে। আপনার কি আছে, আপনার
আপনার বিল আছে, কিন্তু সেই বিলের কি আছে, অ্যামাউন্ট বেশি, এক্সাক্ট অ্যামাউন্টের বিল নাই। বুঝতে পারছেন? আপনার কি নাই? আপনি যখন রিকনসিলিয়েশন করতে যাচ্ছেন, আপনি দেখলেন যে এই কম্পোসফট এর কি আছে, আপনার এই সাপ্লায়ারের হয়ে গেল, এই যে আপনি দেখলেন যে এই সাপ্লায়ারে কি আছে, বিল আছে, কিন্তু এক্সাক্ট অ্যামাউন্টের নাই। তাহলে কি হবে? তখন আপনি কি করবেন? তখন আপনি ক্লায়েন্টকে কোয়েরি করবেন যে তোমার সাপ্লায়ার আছে কিন্তু এক্সাক্ট অ্যামাউন্টের বিল নাই, তো আমাকে এই অ্যামাউন্টের বিল দাও, আর না হলে আমি তোমার প্রিভিয়াস বিলগুলো থেকে টাকাটা মাইনাস করে দেব, প্রিভিয়াস বিল থেকে। তখন সে আপনাকে বলবে যে তখন সে আপনাকে যে কোনো একটা বলবে, হয় আপনাকে বিল দিবে, না হলে আপনাকে বলবে যে তুমি প্রিভিয়াস যে বিলগুলো আমার আছে সেইগুলো থেকে টাকা মাইনাস করো। এখন যদি আপনাকে বিল দেয় তাহলে তো ওকে, কোনো সমস্যা, আপনি বিল হিসেবে এন্ট্রি করবেন, অটোমেটিক এখানে ম্যাচিং হয়ে যাবে, আপনি জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিবেন। কিন্তু যদি সে আপনাকে বলে যে তুমি আমার প্রিভিয়াস বিলগুলো থেকে এই টাকাটা মাইনাস করে দাও, আমার প্রিভিয়াসে বিল বেশি আছে, সো ওইখান থেকে তুমি টাকা মাইনাস করো, তখন আপনি কিভাবে করবেন? তখন আপনি এই যে ফাইন্ড অ্যান্ড ম্যাচ এইখানে আপনি ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার যতগুলা বিল ডিউ থাকবে সবগুলো এখানে শো করবে। তো এইখান থেকে আপনার কি করতে হবে, আপনার সাপ্লায়ার নেম অনুযায়ী খুঁজে বের করতে হবে। সেখানে সাপ্লায়ার নেম কোনটা, কম্পোসফট জিবি লিমিটেড। তাহলে এখানে দেখেন আমার ওপাস এনার্জি আছে, কম্পোসফট আছে, তো আমি দেখলাম যে আমার এটা কম্পোসফট আমি পেয়েছি। এখানে কত আছে দেখেন, এখানে আছে 500, কিন্তু এখানে আমার পেমেন্ট করতে হবে কত, আমার এখানে পেমেন্ট করতে হবে মাত্র 270। এখন ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি প্রিভিয়াস বিল থেকে টাকাটা মাইনাস করে দাও, তাহলে কি করবেন, একদম এই কম্পো সফটওয়্যার যে প্রথম যে বিলটা থাকবে সেই বিলটা সিলেক্ট করবে। এখন দেখেন আপনার কিন্তু এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। আপনি যখনই সিলেক্ট করেছেন তখন দেখেন পুরো টাকাটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে পুরো বিলটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আপনার তো এই 500 থেকে মাত্র 270 টাকা কি করতে হবে, পেমেন্ট করতে হবে, আর বাকি টাকাটা কি থাকবে, ডিউ থাকবে। তাহলে এখন আপনি এই 500কে কি হবে, পার্শিয়াল পেমেন্ট করবে, একটা বিল থেকে আপনি কি হবে, পার্শিয়ালি পেমেন্ট করবে। দেখেন যখনই আপনি এটা সিলেক্ট করেছেন, এইখানে দেখেন একটা স্প্লিট একটা অপশন চলে আসছে, এখানে কি আসছে, স্প্লিট নামে একটা অপশন চলে আসছে। আপনি এখানে ক্লিক করবেন, যখন ওখানে ক্লিক করবেন দেখেন যে আপনার পার্ট পেমেন্টে অটোমেটিক কয় টাকা আপনার দরকার সেই কয় টাকা এখানে ফিল আপ হয়ে যাবে, অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। আপনি স্পিড অপশনে ক্লিক করে দিবেন, এখন দেখেন আপনার 270 টাকা এখানে হয়ে গেছে। এখানে আপনার দেখেন 270 টাকা এখানে চলে আসছে, আপনি ওকে বাটনে ক্লিক করে দেন, আপনার কিন্তু এখানে ম্যাচিং হয়ে গেছে। এখন যদি আপনি সেই বিলটা ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার 500 টাকার মধ্যে থেকে 270 টাকা পার্শিয়ালি পেমেন্ট হয়ে গেছে, আর 230 টাকা এখন দেখেন ডিউ আছে। সো এইটা হলো আপনার সর্বলাস্ট সিনারি, যে আপনার একটা রিকনসিলিয়েশন করতে গেলে আপনার কত রকমের ট্রানজাকশন আপনি পাবেন। এবং এখানে আপনি আরেকটা সেটা হলো দেখেন যে আরবিকে পার্কিং, এর কিন্তু আপনার কি নাই, এর কিন্তু আপনার কোনো সাপ্লায়ার নাই। আপনি কি করবেন, আরবিকে পার্কিং এখান থেকে আপনি এটা কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করবেন, দেখেন সাপ্লায়ার কিন্তু নাই। নিউ কন্ট্রাক্ট ক্লিক করবেন, এটা হলো আপনার ট্রাভেল খরচ, আপনি এখান থেকে ট্রাভেল দিবেন। এখন দেখেন এখানে আপনাদের একটা চ্যালেঞ্জ থাকবে, সেটা হলো আমি তো এটা ইজিলি ট্রাভেল বের করতে পারলাম, এটা কিভাবে বের করবো, কারণ এর তো কোনো বিল নাই, কিচ্ছু নাই। তাহলে আমি কিভাবে বুঝবো যে ট্রাভেল হবে না কস্ট অফ সেলস হবে না কোন অ্যাকাউন্ট হবে? দেখেন এখানে আপনি যখন রিকনসিলিয়েশন করতে যাবেন তখন কিন্তু অনেক ট্রানজাকশন পাবেন যেগুলো কি আপনার হয়তো সাপ্লায়ার কি নাই, আপনার হয়তো জেরোতে ক্রিয়েটই করা নাই, আপনাকে হয়তো প্রথম ক্রিয়েট করতে হবে, কিন্তু আপনি জানেন না যে ওই সাপ্লায়ারের কাছ থেকে আপনি কি পারচেস করেছেন। তখন আমরা করি কি, আমরা তখন কি করি,
যে সাপ্লায়ার নেম, সেই সাপ্লায়ার নেমটা আমরা গুগলে সার্চ করি যে এই সাপ্লায়ারটা কি সেল করে। কারণ একটা সহজ বুদ্ধি, ধরেন আপনার কাপড়ের দোকান আছে, এখন আপনি কাপড় সেল করার জন্য আপনাকে তো কাপড় কিনতে হবে। আপনি কাপড় কই থেকে কিনবেন? অবশ্যই কাপড়ের দোকান থেকে কাপড় কিনবেন। আপনি তো মুদিখানায় যা কাপড় কিনবেন না। এখানেও সেম জিনিস, আপনি আপনার বিজনেসটা কি ধরনের, কিচেন রিলেটেড, তাহলে আপনার যদি কিচেন আইটেম যদি আপনি কিনতে যান তাহলে অবশ্যই তো আপনি সেই ধরনের কোম্পানিতে যাবেন। তো আপনি যদি সার্চ দিয়ে দেখেন যে ওই কোম্পানিটা কিচেন রিলেটেড জিনিসপাতি সেল করে, তাহলে আপনি সেটা কস্ট অফ সেলসে দিবেন। এটা একদম 100% যে রাইট তা না, আবার 100% ভুলও না। কারণ আপনার কিন্তু রিকনসিলিয়েশন করতে হবে। আমি আপনাদের শুরুতেই বলছি যে এই যে রিকনসাইল, এইখানে যতগুলো ট্রানজেকশন থাকবে এইগুলো কিন্তু আপনার কি করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে। এইগুলো রিকনসিলিয়েশন কমপ্লিট না করলে কিন্তু আপনার রিকনসিলিয়েশন কমপ্লিট হবে না। এইখানে কোনো ট্রানজেকশন থাকা মানে আপনার রিকনসিলিয়েশন ইনকমপ্লিট থাকা, তার মানে আপনার এখানে কিন্তু কোনো ট্রানজেকশন থাকা যাবে না। এখন আপনি বুঝলেন যে এটা আমি পারতেছি, এটা আমি রিকনসিলিয়েশন করব না। না, রিকনসিলিয়েশন না করলে কিন্তু আপনার একদম রাইট রিকনসিলিয়েশন কিন্তু হবে না। সো আমি এখানে দেখেন পার্কিং লেখা, পার্কিং। সো এটা আসলে হয়েছে কি, আপনার কোথাও ট্রাভেল করেছিল, সেখানে গাড়িটা পার্ক করেছিল, পার্ক করার কারণে আপনার চার্জ দেওয়া লাগছে, সেটা ট্রাভেল এক্সপেন্স ন্যাশনাল দিয়ে এটা আপনি নো ভ্যাট দিবেন, এখানে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। এখন আপনাদের আমি কিছু ট্রানজ্যাকশন দেখাবো, আপনাদের আমি কিছু ট্রানজ্যাকশনের নাম বলে দিব। এই ট্রানজ্যাকশনগুলো আপনারা কি করবেন না, রিকনসিলিয়েশন করবেন না, কারণ ওইগুলোর কাজ আলাদা, ওইগুলো আমি দেখাবো নেক্সট আপনার পরবর্তীতে। আমি এখানে ব্যাংক স্টেটমেন্টে যাই। আপনারা যখন রিকনসিলিয়েশন করতে যাবেন, আপনারা যখন তখন রিকনসিলিয়েশন করতে গেলে হয়তো ট্রান্সফার ওয়াইজ আপনার ব্যাংকের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে হয়তো ট্রান্সফার ওয়াইজ নামে কোনো, এই যে দেখেন যেগুলো আছে, আপনারা যখন রিকনসিলিয়েশন করতে যাবেন শুধুমাত্র লয়ার্স না, লয়ার্স টাইড, এই দুই ব্যাংকেই, লয়ার্স এবং টাইড এই দুই ব্যাংকেই যদি ডেসক্রিপশন দেখেন ট্রান্সফার ওয়াইজ, ওই ট্রানজ্যাকশনটা রিকনসিলিয়েশন করবেন না। কারণ এই ট্রান্সফার ওয়াইজটা হলো মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশন, এটা আমি আপনাদের দেখাবো, এটা আলাদা ক্লাসই আছে, যখন আমি এই জিনিসটা দেখাবো। তার মানে আপনারা যদি ম্যাচিং করতে রিকনসিলিয়েশন করতে যান, সেইখানে যদি দেখেন যে আপনার ডেসক্রিপশন লেখা ট্রান্সফার ওয়াইজ, তাহলে ওই ট্রানজ্যাকশনটা কোনো কাজ করবেন না। এটা গেল একটা। তারপরে এখানে আপনার HMRC, এই যে ট্রানজ্যাকশন গুলোর ডেসক্রিপশনে দেখবেন যে লেখা আছে HMRC, সেইগুলো কোনো কিছু করবেন না, রিকনসিলিয়েশন করবেন না, কোনো ওইগুলো রিকনসিলিয়েশন করবেন, ওগুলো বাদ রেখে অন্যগুলো করবেন। তাহলে এখানে কি 2 নাম্বারটা কোনটা, যেগুলো তো দেখবেন যে HMRC লেখা, আপনার লয়ার্স ব্যাংকেও সেম নিয়ম, টাইড ব্যাংকের জন্য, মানে ওই দুই ব্যাংকেই যদি দেখেন যে HMRC লেখা কোনো ট্রানজেকশন, ওইটা রিকনসিলিয়েশন করবেন না, কারণ আপনার এগুলো কিন্তু আলাদা, মানে এগুলো আপনার পেরোল ভ্যাট এগুলোর সাথে রিলেটেড। সো যখন আমি ওগুলো ক্লাস করাবো তখন আমি দেখাই দিব। সো এইগুলো কিন্তু আপনারা কি করবেন না, ম্যাচিং করবেন না, আপনাদের জাস্ট ম্যাচিং হবে বিল এবং ইনভয়েসের সাথে। সো এইগুলো কি করবেন না, ম্যাচিং করবেন না, আমি এগুলো দেখাবো। তারপরে আপনার টাইড ব্যাংকে যাই। টাইড ব্যাংকে এখানে NEST, এই যে দেখেন NEST নেস্ট, যে ডেসক্রিপশন গুলোতে লেখা NEST নেস্ট, ওইগুলোতেও আপনারা কি কোনো কিছু রিকনসিলিয়েশন কোনো কিছু করবেন না, কারণ এগুলো আপনার কি হবে, রিকনসিলিয়েশন করতে হবে এই ট্রানজাকশন গুলা, সেটাও আমি দেখায় দিব। তারপরে SLARY স্যালারি, দেখেন এই যে ডেসক্রিপশন গুলার ভিতরে লেখা আছে স্যালারি, এটা টাইড ব্যাংকেও লয়ার্স ব্যাংকের জন্য,
যে ডেসক্রিপশনগুলোর ভিতরে লেখা আছে স্যালারি স্যালারি স্যালারি, সেইগুলো রিকনসিলিয়েশন আপাতত করবেন না। যখন পেরোলে ক্লাস করাবো তখন আমি আপনাদের এইগুলো কিভাবে রিকনসিলিয়েশন করতে হবে সেটা আমি দেখায় দিব। তাহলে এখানে আমি কোনগুলো আপনাদের বাদ রিকনসিলিয়েশন করতে আপাতত বাদ রাখতে বললাম? যেগুলো ডেসক্রিপশন দেখবেন লেখা আছে স্যালারি সেগুলো বাদ রাখবেন। তারপরে যেগুলো ডেসক্রিপশন লেখা আছে নেস্ট NEST সেগুলো বাদ রাখবেন। যেগুলো ডেসক্রিপশন লেখা আছে HMRC সেইগুলো বাদ রাখবেন, এবং যেগুলো ডেসক্রিপশন লেখা আছে ট্রান্সফার ওয়াইজ সেইগুলো বাদ রাখবেন। এই কয়টা কি করবেন, রিকনসিলিয়েশন করতে গেলে যদি আপনার সামনে যদি এই সকল ট্রানজাকশনগুলো আসে সেইগুলো কি করবেন, বাদ রেখে আপনি বাকিগুলো কি করবেন, রিকনসিলিয়েশন করবেন। সো রিকনসিলিয়েশন করতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে, এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক। সো আপনারা এখানে যে আপনি একদমই যে শুরুতেই রিকনসিলিয়েশন একদম হাফেজ হয়ে যাবেন তা কিন্তু না। রিকনসিলিয়েশন সত্যি কথা বলতে আমার এখন পর্যন্ত রিকনসিলিয়েশন করতে গেলে আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, কারণ এখানে রিকনসিলিয়েশন করতে গেলে আপনার রিকনসিলিয়েশন এমন একটা জিনিস, মানে আপনার বিল ইনভয়েস যাবতীয় অন্যান্য যে সকলগুলো আছে পেরোল তারপরে ভ্যাট সব কিছুর সাথে সম্পর্ক ডাইরেক্ট রিকনসিলিয়েশনের সাথে। এই কারণে রিকনসিলিয়েশন করতে গেলে কিন্তু এখন পর্যন্ত আমিও কি আপনার মাঝে ক্লায়েন্ট রিকনসিলিয়েশন করতে গেলে কিন্তু আমিও এখন মাঝে মধ্যে কি হয় আপনার কনফিউজ সৃষ্টি, তখন ক্লায়েন্টকে আমি জিনিসটা কোয়েরি করি। আমি যে একদম সবকিছু পারি তা কিন্তু না। হয়তো আপনার 1000টা ট্রানজাকশনের মধ্যে হয়তো 3-4টা হয়তো কনফিউশন হবে, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক। আপনাদের ক্ষেত্রে কিন্তু রিকনসিলিয়েশন করতে গেলে সমস্যা হবে, এটা কিন্তু স্বাভাবিক। আপনাদের যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রেজ করেন। ওকে, শাহ আলম ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। শাহ আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কি কোশ্চেন আছে বলেন। জি, আমার ফার্স্ট কোশ্চেন হইল যে হয়তোবা আমার কখনো বিল অ্যামাউন্টটা ওঠানো ভুল আছে, সেটা ম্যাচিং করতেছে, কিন্তু এক্ষেত্রে কি এখানে কোনো এডিট করার অপশন আছে কিনা? আপনার বিল এন্ট্রি করতে অ্যামাউন্ট যদি ভুল হয় তাহলে আপনি সেই বিলে গিয়ে আপনি সেটা এডিট করতে পারবেন, কিন্তু আপনার এই ব্যাংকের যে সকল এইগুলো কিন্তু কোনো ভুল না। এখানে কিন্তু কোনো ভুল হবে না, কারণ আপনি ব্যাংকে যে অ্যামাউন্টটা পেমেন্ট করবেন ওই অ্যামাউন্টই কিন্তু এখানে আসবে। সো এইখানে আপনি যদি মনে করেন যে আমার এইখানে ভুল আছে, না, এটা মনে করা যাবে না, কারণ এইখানে না, কিন্তু আমি এটা মনে করতেছি না। হ্যাঁ, আমি দেখলাম যে সবকিছু একজ্যাক্ট মিল হচ্ছে, কিন্তু কোনো কারণে আমার বিলে এন্ট্রি ভুল হচ্ছে। সেটা এখানে কারেকশন করার হ্যাঁ, সম্ভাবনা আছে কিনা, না ওখানে যাই করতে হবে? আপনার বিলে গিয়ে করতে হবে। আপনি সেই বিলটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনার বিল অপশন এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে এডিট নামে একটা অপশন আছে। তবে আপনি যদি আপনার মনে হয় যে বিল অ্যামাউন্টটা ভুল, আপনি আপনাকে যে ডকুমেন্টটা দেওয়া হয়েছে সেই ডকুমেন্টটা আপনি চেক করবেন, জি কারণ জি ডকুমেন্টে যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটাই কিন্তু রাইট। জি বুঝতে জি পারছেন? হ্যাঁ, সো এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট করে নেবেন। জি জি। ওকে। আর আমার সেকেন্ড প্রশ্ন হলো যে আমি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করলাম, পরপরে দেখা গেল যে আমার কোনো এক মাস আপলোড হয় নাই, হুম। এক্ষেত্রে আমি কি করতে পারি? যদি দেখেন যে কোনো এক মাস আপলোড হয় নাই তাহলে শুধু ওই এক মাসটা আপনি আবার কি করবেন, আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন, শুধু এই যে কিভাবে? দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, করার পর দেখেন ইম্পোর্ট স্টেটমেন্ট এখানে ক্লিক জি করে অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি আপলোড করেন ঠিক ওইভাবে জাস্ট ওই এক মাসটা আপলোড করবেন, শুধু ওই এক মাসটা যেটা আপনার মিসিং। যদি জি এমন জি হয় যে বুঝতে আপনার শুধুমাত্র
একটা ট্রানজেকশন মিসিং হয়েছে, একটা ট্রানজেকশন, ওই একটাই আপনি জি আপলোড করবেন। বুঝতে পারছেন? জি জি, ওকে। থ্যাংক ইউ। ওকে, তারপরে কীর্তানিয়া ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যে এই যে ম্যাচিং করলো রিকনসিলিয়েশনের সাথে, আমরা এর আগের ক্লাসে রুলস ক্রিয়েট করতাম। হুম। তো এটা রুলসটা কি একই ভাবে ক্রিয়েট করতে হবে শুধু একটা ডিসক্রিপশনের এগেইনস্টে, নাকি আসলে রুলসেরও আলাদা আলাদা নিয়ম আছে? এটা হলো আমার প্রথম কোশ্চেন। না আমি তো এটা তো মূলত ম্যাচিংটা করে রুলস ক্রিয়েটের কারণেই, তাই না? না, এইখানে ম্যাচিং রুলস ক্রিয়েটের কারণে হয় না। এই ম্যাচিংটা হয় আপনার বিল এবং ইনভয়েসের অ্যামাউন্টের সাথে। আপনার দেখেন এখানে স্প্রিন্ট মানি শুধুমাত্র ম্যাচিং হবে বিলের সাথে, আর রিসিভ মানিটা ম্যাচিং হয় ইনভয়েসের সাথে। বুঝতে পারছেন? আর আচ্ছা আর রুলস যেটা ম্যাচিং হবে সেগুলো আপনার যে এখানে ওখানে লেখাই থাকে যে অ্যাপ্লাই রুলস লেখাই থাকে, সেটা কিন্তু অন্যরকম। আপনি যদি রুলসের ক্লাসটা একটু ভালো করে দেখেন, যে আপনার রুলস যেগুলো ম্যাচিং হয়েছিল সেইগুলো কিন্তু দেখতে অন্যরকম ছিল। এখানে আমার রুলস, এখানে আমি দেখি, এখানে ম্যাচিং, যদি রুলসের যদি ম্যাচিংটা আমি দেখাতে পারি, দেখবেন যে এখানে রুলসের ম্যাচিংটা কিন্তু অন্যরকম ছিল। দেখেন এই ম্যাচিংটা কিন্তু আমার কি হয়েছে, বিলের সাথে ম্যাচিং। আর যেটা রুলসের Right. মাধ্যমে ম্যাচিং হয় সেটা কিন্তু এখানে লেখা থাকে যে ব্যাংক রুলস, সেই রুলসের নামটা লেখা থাকে কিন্তু এখানে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? ওকে ওকে। এইটা হলো আপনার রুলসের মাধ্যমে ম্যাচিং হয়েছে, আর এই ম্যাচিংটা হয়েছে আপনার বিলের মাধ্যমে। বুঝতে পারছেন? আমার আরেকটা কোশ্চেন আছে, হুম। সেটা হচ্ছে আমার আমার অ্যাকাউন্টটা আজকে পর্যন্ত ছিল, আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো সেই ক্ষেত্রে আমার তো এখন সব বিল আবার পোস্টিং দিতে হবে। হুম। এএলএম কোম্পানির যে বিলগুলো, বা এইটা যে টাইপের আমাদের কোম্পানি ছিল, স্টুডিও টাইপের কিচেন স্টুডিও, হুম। এখন যদি আমি নতুন কোম্পানি ওপেন করি, সেইটার ক্ষেত্রে যদি আমাকে একটু ধারণা দেন, আসলে এই কিচেন কোম্পানি তো ওপেন করতে হবে, তো সেক্ষেত্রে আমি আসলে কোম্পানির নামটা বা কি ওই একই ভাবে হ্যাঁ, হবে একই নাম নাকি ইউজ করতে আলাদা পারেন। হবে? না, একই নাম ইউজ করতে পারেন, সমস্যা নেই। ইউজার নাম, নেম টেম সবই একই দিতে পারবো? একই, আপনার ওই একই অ্যাকাউন্ট আপনি যেভাবে লগ ইন করেন, আগে কি হতো, আপনার যেহেতু এক্সপায়ার হয়ে গেছে, আপনি আগে যখন জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেন তখন ডাইরেক্ট আপনার কোম্পানিটা লগ ইন হতো। কিন্তু যেহেতু আপনার কোম্পানিটা এক্সপায়ার হয়ে গেছে, আপনি যখনই লগ ইন করবেন তখন আপনার সামনে দেখাবে যে তোমার ওই কোম্পানিটা এক্সপায়ার হয়ে গেছে, এবং ডান পাশে লেখা থাকবে অ্যাড এ নিউ অর্গানাইজেশন। বুঝতে পারছেন? সো আপনি ওই অ্যাড এ নিউ অর্গানাইজেশনে ক্লিক করবেন, দেন আপনি সেখানে বিজনেস নেম দিবেন, এবং আপনি যদি চান যে আমি সেম নেমে দিব তাও পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? মানে আপনার একই অ্যাকাউন্টের আন্ডারে আরেকটা কোম্পানি ক্রিয়েট হবে। অর্থাৎ সব সেম থাকলেও আগে ডাটাটা থাকবে না, নতুন করে ডাটা এন্ট্রি হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ডাটা থাকবে। ওকে, ঠিক আছে, ওকে। তো তৌফিকুর রহমান ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কোশ্চেন হলো, ওই ব্যাংক রিকনসিলিয়েশনে ম্যাচিং করতে যে একাধিক আপনার একই ধরনের অ্যামাউন্ট থাকাতে হয়তো বা কোনো কারণে একটা ভুল ম্যাচিং করে ফেললো, ওকে সেই ক্ষেত্রে সেটা কারেকশন কিভাবে ওকে, করবো? যদি আপনি ভুল ম্যাচিং করে ফেলেন তাহলে দেখেন এই রিকনসিলেশন থেকে কিন্তু ওই ট্রানজেকশনটা অ্যাকাউন্ট ট্রানজেকশন এইখানে চলে আসে। আপনি যেটা ম্যাচিং করবেন ওই ট্রানজেকশনটা এই রিকনসাইল থেকে অ্যাকাউন্ট ট্রানজেকশন এইখানে চলে আসে। এখন দেখেন, জি, সাপোজ এইটা আমার ভুল ম্যাচিং হয়েছে, আমি এটা ভুল ম্যাচিং করেছি, তাহলে কি করবেন, এই যে বাম পাশে দেখেন যে বক্স, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে রিমুভ অ্যান্ড রিডো, আপনি যখনই রিমুভ আর রিডো ক্লিক করুন, দেখেন এখানে আপনার এখানে একটা জিনিস দেখেন, পেমেন্ট লেখা। পেমেন্টটা কেন লেখা, কারণ আমি কিন্তু কি করেছি, আমি কিন্তু বিল ম্যাচিং করেছি। আমি যখনই বিলটা ম্যাচিং করেছি
অটোমেটিক ওই বিলের কিন্তু একটা পেমেন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি তো শুরুতে দেখালাম যে জাস্ট বিলের সাথে ম্যাচিং, যখন আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম তখন কিন্তু ওই বিলটা আমার পেইড হয়ে গেছে এবং অটোমেটিক একটা পেমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো যদি আপনি দেখেন যে আপনার এই ট্রানজ্যাকশনটা আপনি ভুল ম্যাচিং করেছেন, আপনি এখানে ক্লিক করবেন বা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখেন রিমুভ অ্যান্ড রিডো, এইখানে ক্লিক করবেন। রিমুভ অ্যান্ড রিডোতে ক্লিক করলে শুধুমাত্র আপনার বিলের পেমেন্টটা ডিলিট হবে, কিন্তু বিল আবার ডিউ হয়ে যাবে। যে বিলটা এখন বর্তমানে পেমেন্ট অবস্থায় আছে এই বিলটা এখন কি ডিউ হয়ে যাবে এবং জাস্ট এই পেমেন্টটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে ইয়াতে আমার রিকনসিলিয়েশনে আমি পাবো। হ্যাঁ, আবার রিকনসিলিয়েশন আপনি সেটা পাবেন। দেখেন এখন দেখেন কত আছে, 264টা আছে। আমি যখন এখান থেকে রিমুভ রিডো করব দেখেন এখানে 265 হয়ে যাবে। এই দেখেন 265 হয়ে গেছে, তার মানে আমার এটা আবার এখানে ব্যাক চলে আসছে। আবার দেখেন এটা ব্যাক চলে আসছে আমার এখানে। বুঝতে পারছেন? ওকে, তারপর সাইফুল ইসলাম ভাই, আপনার কি আর কোনো কোশ্চেন আছে আপনার? না, থ্যাংক ইউ। ওকে, সাইফুল ইসলাম আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, যখন ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাই তখন আপনার ওই লয়ার্স ব্যাংকে আপনার ওই যে এখানে যেরকম ম্যাচ থাকে, ক্রিয়েট থাকে, আমার কিছু কিছু আপনার ট্রান্সফার আসে, ট্রান্সফারটা এটা কি সেজন্য আসে? আপনার ট্রান্সফার দেখবেন যে আপনার এই যে যেগুলো আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছেন টাইট ব্যাংকে, দেখবেন যে আপনার হয়তো এখানে এএল ডেসক্রিপশন লেখা আছে এএলএম স্টুডিও লিমিটেড। আপনি দেখবেন যে ডেসক্রিপশন লেখা আছে এএলএম স্টুডিও লিমিটেড। কেন? কারণ আপনি এই যে আপনাদের যে সেভিংস অ্যাকাউন্ট আছে, আপনি যখন সেভিংস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছিলেন তখন এই যে ডেসক্রিপশন কিন্তু সেম ছিল, এএলএম স্টুডিও লিমিটেড ছিল। সো জেরোর যে এআই সিস্টেম সে কি করছে, সে মনে করছে যে আপনার যতগুলো ডেসক্রিপশন এএলএম স্টুডিও লিমিটেড, সে মনে করছে সবগুলো হয়তো ট্রান্সফার হবে, এই কারণে আপনাকে সে অটোমেটিক সেটা সাজেস্ট করছে। বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদের আগেই বলছি যে এএলএম স্টুডিও লিমিটেড এগুলো কি হবে, সবই কিন্তু লয়েডস ব্যাংকে ট্রান্সফার হবে এবং আপনি যখন সেভিংস অ্যাকাউন্ট থেকে সবগুলো ট্রান্সফার করবেন এবং লয়েডস ব্যাংকেও কি করবেন, ম্যাচিং করবেন, তারপরেও ম্যাচিং আপনার দুই ব্যাংকে শেষ হওয়ার পরেও লয়েডস ব্যাংকের মধ্যে কিন্তু আরো আপনি দেখবেন যে এএলএম স্টুডিও নামে। এবং আপনাদের দেখেন একটা কিচেন কোম্পানি একটা দেখেন ওয়ার্ড ফাইল দেওয়া আছে, আপনাদের যে কিচেন কোম্পানির যে ফাইলটা দেওয়া আছে এর মধ্যে দেখেন একটা কিন্তু ওয়ার্ড ফাইল দেওয়া আছে। এই ওয়ার্ড ফাইলটা একটু ভালো করে আপনি যদি দেখেন, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে। এই ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু অনেকগুলো সমস্যার সলভ দেওয়া আছে, প্লাস এইখানে একটা জিনিস লেখা আছে যে এই যে এখানে লেখা আছে অলসো দেয়ার আর ফিউ ইন্টারনাল ব্যাংক ট্রান্সফার বিটুইন টাইড অ্যান্ড লয়েডস। তার মানে আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে তো ট্রান্সফার হবেই, ট্রান্সফার সেভিংস অ্যাকাউন্টগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন লয়েডস বিজনেস অ্যাকাউন্টেও কমপ্লিট করে ফেলবেন, তারপরেও আপনি দেখবেন যে আপনার লয়েডস বিজনেস অ্যাকাউন্টে ওই এএলএম স্টুডিও নামে কিছু ট্রানজাকশন আছে। যদি দেখেন যে আছে, সেইগুলো কিন্তু আবার এই টাইট ব্যাংকের মধ্যে ট্রান্সফার হবে। তখন এখানে কিন্তু সুন্দর করে আমি দেখেন এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে অলসো দেয়ার আর ফিউ ইন্টারনাল ব্যাংক ট্রান্সফার বিটুইন টাইড অ্যান্ড লয়েডস। বুঝতে পারছেন? এক কথায় আপনার কোম্পানির নাম যে ডেসক্রিপশনে আছে ওই ট্রানজ্যাকশনটাই ট্রান্সফার হবে, হয় সেভিংসে না হলে টাইডে। সেটা আপনাকে বের করতে হবে, কারণ আপনাদের রুলসটা আমি বলে দিয়েছি ট্রান্সফারের রুলস, যে দুই ব্যাংকে অ্যামাউন্ট সেম, ডেট সেম থাকবে, অ্যামাউন্ট সেম থাকবে এবং ডেসক্রিপশনও সেম থাকবে। সেটা আপনি বের করে আপনি দেখবেন যে আপনার কোন ব্যাংকে সেটা ট্রান্সফার হবে। সেটা কি অন্য ব্যাংকে হওয়ার সম্ভাবনা নেই, মানে এএলএম স্টুডিও বাদ দিয়ে অন্য কিছু হওয়ার সম্ভাবনা ট্রান্সফার নেই? না, আপনার কোম্পানির নামই থাকবে। আচ্ছা, আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে
মানে ক্লায়েন্ট যখন আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দিবে সেটা তো বলে পিডিএফ এ দিবে। বেশিরভাগ পিডিএফ 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 এ থেকে দেয়। যখন পিডিএফ থেকে যখন আমরা এক্সেল এ নিব সেটা কি স্যার মানে ম্যানুয়ালি একটা একটা আইটেম করে কপি পেস্ট করে নিতে হবে নাকি না, মানে সব এখানে মানে আপনার অন্যরকম সিস্টেম? পিডিএফ 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 থেকে এক্সেলে কনভার্ট করার বিভিন্ন ওয়েবসাইট আছে এবং আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে। আমি যে ওয়েবসাইটটা আমি ইউজ করি, দেখেন এই যে ইনভেস্টেক নামে একটা ওয়েবসাইট আছে যেটা আমি ইউজ করি। এটা হলো ফ্রি একটা ওয়েবসাইট। এখানে আমি জাস্ট কি করি, পিডিএফটা আপলোড করি, আপলোড করলে ওই পিডিএফটা আমার এক্সেলে কনভার্ট হয়ে যায়। দেন ওই এক্সেল ফাইল থেকে আমি আমার মতো করে কি করি, সবগুলো সাজাই নিই। সো এরকম আপনাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। এবং কনভার্ট করার বিভিন্ন ওয়ে থাকতে পারে। আপনার ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখতে পাবেন, অনেক ভিডিও দেখলে হয়তো আপনার এই যে মাইক্রোসফট এক্সেলে হয়তো কনভার্ট করা যায় অনেকে, আমি জানি, কিন্তু জিনিসটা আমি করি। আমার মাইক্রোসফট এক্সেলটা অনেক পুরাতন, সো এই কারণে আসলে আমি এটা করতে পারি নাই। তবে আমার জানা মতে আপনি ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু কনভার্ট পিডিএফ টু এক্সেল ইন মাইক্রোসফট এক্সেল, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এক্সেল যে অ্যাপসটা আছে, সফটওয়্যারটা আছে, এর মধ্যেই কিন্তু আপনার পিডিএফ আপলোড করে সুন্দর করে এক্সেলে কনভার্ট করা যায়। এটা আমি আসলে সত্যি কথা এটা আমি পারি না, বা আমি এটা করতে পারি নাই আমার এক্সেল ফাইলে, এখানে আসলে দেখাতে পারতেছি না। এটা আপনার আমি করি কি, এই জন্য আমি থার্ড পার্টি একটা অনলাইন একটা ইয়ে ব্যবহার করি। এখানে আমি আপলোড করে দেই, অটোমেটিক তারা কি করে দেয়, আমাকে এক্সেলে কনভার্ট করে। সো আমি এটা ডাউনলোড করে আমি আমার মতো করে সাজাই নিই। ঠিক আছে। আরেকটা কোশ্চেন হচ্ছে যখন আমরা ওই যে বিল এন্ট্রি করি তখন যে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করি সেটা যদি আমাদের মানে ভুল হয় সেক্ষেত্রে কোনো মানে ইফেক্ট পড়বে কিনা? অবশ্যই ইফেক্ট পড়বে, আপনার অ্যাকাউন্ট ভুল হলে তো অবশ্যই ইফেক্ট ফেলবে। তখন সেটা আমি ভুলটা মানে বুঝবো কি করে যে আসলে আমার একটা ভুল হয়েছে, অ্যাকাউন্ট সিলেক্ট করাটা ভুল আপনার হয়েছে? অ্যাকাউন্ট সিলেকশন করতে হবে ঠিকভাবে। আর যদি অ্যাকাউন্টস ভুলই হয়ে যায়, তখন আপনার কি আপনার হয়তো আপনার কাছে মনে হবে যে আপনি ঠিক করেছেন, কিন্তু আপনার ভুলটা ধরা যেতে পারবে অন্য কেউ। কিন্তু আপনি যদি আপনার ভুলটাই ধরতে চান, আপনি যদি আপনার ভুলটাই ধরতে চান, তাহলে আপনার যে রিপোর্ট সেকশনে গিয়ে ট্রায়াল ব্যালেন্সটা আপনি রান করবেন। ট্রায়াল ব্যালেন্স রান করলে ওই ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্ট ওখানে শো করে। সো আপনি সেখানে গিয়ে আপনি প্রতিটা অ্যাকাউন্ট একটু চেক করলেন, যে আপনি দেখলেন যে আপনার ওই অ্যাকাউন্টের মধ্যে যে বিল ইনভয়েসগুলো আপনি এন্ট্রি করছেন সেগুলো ঠিক আছে কিনা, আপনি হয়তো সেখানে একটু চেক করলেন। আদারওয়াইজ কিন্তু মানে আপনার মানে পসিবল না আপনার অ্যাকাউন্টটা ঠিক মানে ভুলটা বের করা। হয়তো অনেক ভুল হলে বের করা পসিবল, কিন্তু হঠাৎ করে একটা দুটো ভুল হলে কিন্তু বের করাটা অনেক সময় টাফ হয়ে যায়। ওকে, যেরকম ঠিক আছে। ওকে, হ্যাঁ তৌফিক ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। আচ্ছা, এম করিম ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। এম করিম। হ্যাঁ ভাইয়া, ওই ইনফরমেশন গুলো যেগুলো দেওয়া হয়েছে, তো প্রথম আমার এই ল্যাপটপে ওপেন হইতো, এই কয়েকদিন যাবত ওপেন হইতেছে না। এটা আপনি কি বুঝতে পারতেছিলাম না। জিপ ফাইলটাকে আনজিপ করেছিলেন? না, এটা আমাকে করা হয়নি। আনজিপ করতে হবে, আনজিপ না করলে তো হবে না। আপনার ওই আচ্ছা। ফাইলটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ওখানে লেখা আছে যে এক্সট্রাক্ট ফাইল হিয়ার, এটা এমন একটা অপশন আসবে, ওইখানে ক্লিক করে আপনি সেটা আনজিপ করবেন, তাহলে আপনি সব ফাইল ওপেন করতে পারবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তৌফিক ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? তৌফিক। জি ভাই, আরেকটা আমরা ভাইয়া, হ্যালো হ্যালো, হ্যালো, করিম ভাই কথাটা শেষ করেন। হ্যাঁ ভাই বলেন, করিম ভাই বলেন। আরেকটা হলো যে যদি মনে করেন যে এখন তো ট্রানজাকশন গুলো গেল, সব হলো বিল আমি পারচেজ করতেছি অথবা আমি স্পেন্ড করতেছি ওইটা, তো অনেকের তো থাকে যে লোন অ্যামাউন্ট যখন থেকে হয় যে ডিসবার্সমেন্ট হবে, তো এইগুলো তখন কিভাবে শো করে এই জিরো অ্যাকাউন্টে? ওগুলো তো ভাই আলাদা জিনিস, ওগুলো তো আপনার বিলের সাথে সম্পর্ক না। ও আচ্ছা আচ্ছা।
তো এইটাও তো একটা ক্রেডিট ক্রেডিট ভাউচার হবে যে কি আমার অ্যাকাউন্টে থেকে ওরা ওই যে যেটা আমরা করে যাবো বাংলাদেশে যে আমরা অটোমেটিক মাস শেষে অথবা মাসের কোনো একটা সময় ডেবিট হয়ে যায় অথবা ক্রেডিট হয়ে যায়, তখন এগুলো কিভাবে এগুলো কি শো করে জিরো অ্যাকাউন্টে নাকি এটা আবার এটা পরবর্তীতে অনেকে আমাদের এটা যেহেতু মাস শেষে করা হয়, তো আপনাদের এই জেরোর শেষে আমি সেটা দেখাই দেব। আপনাদের আগে মাসের কাজটা আগে করেন, বিল ইনভয়েস যেটা আপনার মাসের কাজ সেটা আগে এন্ট্রি করেন। ঠিক আছে ঠিক আছে। ওকে, হ্যাঁ তো বলেন আপনার কি কোশ্চেন আছে? আপনি আগে অ্যাকাউন্ট এক্সপায়ার করে নতুন অ্যাকাউন্ট করে বিল সব এন্ট্রি করছে, এখন দেখতেছি আমি ইনভয়েস গুলোতে এন্ট্রি করি নাই। ইনভয়েস গুলো এন্ট্রি না করলে তো আমার অ্যাকাউন্ট ট্রানজাকশন কমপ্লিট করা সম্ভব হবে না, না। ইনভয়েস গুলো অবশ্যই ইনভয়েস গুলো তো মানে এন্ট্রি করব। হ্যাঁ, ইনভয়েস এন্ট্রি করতে হবে। হ্যাঁ, সারোয়ার ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। এই যে ওয়ার্ল্ড ব্যাংকের 275টা বিল বা ইনভয়েস রিকনসাইল করতে বলছে, তার মানে আমাকে বিল বা ইনভয়েস 275টা এন্ট্রি করতে হবে। না 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 না, এখানে 275 ট্রানজাকশন, নট বিল ইনভয়েস। এখানে আপনার এর মধ্যে ডাইরেক্টর লোন, ডাইরেক্টর টাকা নিয়েছে দিয়েছে, আপনি স্যালারি দিয়েছেন, স্যালারি করেছেন, তারপর আপনি ভ্যাট পে করেছেন, সেখানে তো সবগুলো যে বিল, সবগুলো যে ইনভয়েস তা তো না। এটা জাস্ট আপনি পেমেন্ট করেছেন, পেমেন্ট পাইছেন। এখন এর মধ্যে আপনার বিলের পেমেন্টও আছে, আবার ইনভয়েসের পেমেন্ট আপনি রিসিভ করেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এবং আপনার যতগুলো বিল, সব বিল যে পেমেন্ট হবে তাও কিন্তু না, আবার সব বিল যে ডিউ থাকবে তাও কিন্তু না। যেগুলো পেমেন্ট হবে সেগুলো তো আপনার রিকনসিলিয়েশন ম্যাচিং করতে গেলে তো হবেই, আর যেগুলো আপনার পেমেন্ট করেন নাই সেগুলো তো আপনার পেমেন্ট হবে না, সেগুলো বিল ডিউ থাকবে, সেগুলো হয়তো পরবর্তী 7 নম্বর 8 নম্বর মাসে হয়তো পেমেন্ট করবেন। তো এখানে এই সমস্যাটা সবারই থাকে, সবারই কোশ্চেন করে যে ভাই আমার বিল তো অনেকগুলো ডিউ আছে, তাহলে কি আমার সব বিলগুলো কি পেমেন্ট হবে না? তখন আমি বলি যে আচ্ছা, আপনি জুন মাস পর্যন্ত কাজ করতেছেন সাপোজ, এখন জুন মাসের 30 তারিখে আপনি একটা বিল আপনি পাইছেন, এখন ওই বিলটা আপনি পেমেন্ট করেছেন জুলাই মাসে 1 তারিখে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে জুন মাস পর্যন্ত এবং আপনাকে ডাটাও দিয়েছে জুন মাস পর্যন্ত। তাহলে ওই যে জুন মাসের বিল তো আপনাকে অবশ্যই এন্ট্রি করতেই হবে, কারণ আপনাকে তো কাজ দিয়েছে জুন মাস পর্যন্ত। তাহলে আপনি বিল এন্ট্রি করলেন, কিন্তু আপনার কথা মতো পেমেন্টটা আপনি পাইলেন না, তাহলে ওটা পেমেন্ট হবে না বা কি? ওটা যদি ওইভাবে পেমেন্ট পান নেই মানে পেমেন্ট হয় নাই, আপনি যখনই পরবর্তী মাসে রিকনসিলিয়েশন করতে যাবেন তখন সেটা পেমেন্ট হবে। সো অনেকে কোশ্চেন করে যে ভাই বিল তো অনেকগুলো ডিউ আছে, তাহলে কি সবগুলো কি পেমেন্ট হবে না বা এসে? আপনার যেগুলো পেমেন্ট হবে সেগুলো আপনার ব্যাংক স্টেটমেন্টেই থাকবে, যেগুলো হবে না সেগুলো ডিউ থাকবে। ওকে, হ্যাঁ রাকিব রাব্বি ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্ন হচ্ছে ভাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে আমরা যে বিল এন্ট্রি করি, মানে যে অ্যামাউন্টের বিল এন্ট্রি হয় হয়তো মানে পেমেন্ট হয় তার থেকে কিছু কম। যেমন হয়তো আমি এন্ট্রি করছি বিল আপনার 1000 টাকা, আমি সাপ্লায়ারকে পেমেন্ট করছি হয়তো 980 টাকা, এবং সাপ্লায়ার বলছে ওকে ঠিক আছে 980 টাকাই মানে সে মেনে নিয়েছে বা মানে এটা ফাইনাল পেমেন্ট হিসেবে সে অ্যাকসেপ্ট করছে, হয়তো অনেক সময় ডিসকাউন্ট দেয় বা এরকম হয় আর কি। তো ওই ক্ষেত্রে তো ভাইয়া এই অ্যামাউন্টটা ম্যাচ করবে না। হ্যাঁ, আমার ব্যাংক স্টেটমেন্টে আমার থাকবে 980 টাকা আর আমার বিল তো হচ্ছে 1000 টাকার, কিন্তু ওই 980 টাকা আমার ফাইনাল পেমেন্ট এবং সাপ্লায়ার এগ্রি করছে। তো ওই ক্ষেত্রে ভাই মানে কিভাবে এটা আমরা ম্যাচ করব? সো আপনি ওই যে স্পিড অপশন, আমি যে একটু আগে দেখালাম যে আমার 270 টাকা আমি কি করলাম 500 টাকা থেকে মাইনাস করলাম, তো ঠিক সেভাবে আপনি কি করবেন, পেমেন্ট করবেন। কিন্তু আপনার বাকি যে আরো 20 টাকা আপনার যেহেতু বিল ডিউ আছে, তখন বাকি 20 টাকা ডিউ দেখাবে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলছে তোমার 20 টাকা দিতে হবে না। তখন কি করবেন, তখন ওই 20 টাকার জন্য আপনি একটা ক্রেডিট নোট ক্রিয়েট করে সেখান থেকে মাইনাস করে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো আপনাদের
উদ্দেশ্যে আপনি কিছু কথা বলি। এটা আসলে সব বেসে আমার বলতে হয়, আর সব বেসেই হাতের 5টা আঙুল তো আর সমান না যে সব মানুষের সমান হবে। আমার কিন্তু প্রতিদিন কিন্তু ক্লাস নিতে হয়। সপ্তাহে 7টা দিন, 7টা দিনই কিন্তু ক্লাস থাকে। ইভেন শুধু আপনাদের ক্লাস না, আপনাদের ক্লাস নেই, মানে এই ক্লাসগুলো নেই, প্লাস আমি আমার কাজগুলো করি, প্লাস পড়াশোনা, পাশাপাশি ফ্যামিলি, সবকিছু কিন্তু আমার মেনটেন করেই কিন্তু সবকিছু করতে হয়। এখন আমার কিন্তু 7টা দিনই, আজকে আপনাদের আছে, কালকে আরেক ব্যাচের, পরের দিন আরেক ব্যাচের ক্লাস, পরের দিন হয়তো আবার আপনাদের, এরকম কিন্তু প্রায় 60 প্রতিদিনই কিন্তু, শুধুমাত্র শুক্রবারটা আমার ফাঁকা থাকে, শুক্রবারটা কোনো ক্লাস নাই। তাহলে এখন যদি হঠাৎ করে যদি মানুষ অসুস্থ হয় বা যদি মানুষের কোনো পার্সোনাল যদি কাজ চলে আসে, তাহলে সে কি করবে বলেন? সে মানুষটা কি করবে? কিন্তু তাতেও সমস্যাটা কোথায়? আমি যত ব্যাচগুলো আমি দেখেছি এখন পর্যন্ত, সবারই সমস্যা ওইখানে যে আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি। ঠিক আছে, টাকা দিয়ে তো সবাই ভর্তি হয়েছে, এখানে তো কেউ মাগনা ভর্তি হয়নি, সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছে। এখানে আমিও তো শেখাচ্ছি টাকা দিয়ে, আমি আপনাদের শেখাচ্ছি, আমি তো বাংলা শেখাচ্ছি না। তো এখানে তো আপনাদেরও সুবিধা অসুবিধা আমার দেখতে হবে, আমারও সুবিধা অসুবিধা আপনাদেরও দেখতে হবে, বুঝতে হবে। কিন্তু অবুঝের মতো অনেকে আছে, যখন আপনার কথাবার্তা বলে তখন আপনার জিনিসটা দেখলে সত্যি কথা মাথাটা প্রচুর গরম হয়ে যায়, যে কি আমি কি ইচ্ছা করে সবকিছু করি? কারণ আপনি জানেন যে আপনাদের আমি সপ্তাহে 2 দিন ক্লাস নিই, কিন্তু না, সপ্তাহে আমার 7টা দিনই ক্লাস নিতে হয়, শুধুমাত্র শুক্রবারটা বাদে। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ক্লাস নিতে হয়, কোনো না কোনো ব্যাচ থাকেই, প্লাস আমার তো কাজ করতে হয়, মার্কেটপ্লেসে তো আমি কাজ করি, তারপরে আমার পড়াশোনাও আছে, এদিকে ফ্যামিলিও আছে, আমি কিন্তু ম্যারিড, আমার বাচ্চা কাচ্চা সব ফ্যামিলিও আছে, এগুলো তো মেনটেন করতে হয়। সবকিছু মেনটেন করেই কিন্তু আমি চেষ্টা করি ক্লাস নেওয়ার। তারপর যদি না পারি তখনই কিন্তু আপনাদের বলি। কিন্তু তারপরও সবাই না, 2-1 জন এরকম থাকে, প্রতিটা ব্যাচেই থাকে, এটা আমি ফেস করি বিধে আমি সব ব্যাচে জিনিসটা বোঝায় বলি। কারণ যখন আমি বলবো না, তখন জিনিসটা আস্তে আস্তে হয়তো বাড়বে। কেন বাড়বে আমি বলি, আমার কিন্তু একটা শিডিউল আছে যে আমি আপনাদের কি শিখাবো, কোন ক্লাসে কতটুক শিখাবো। এই যে দেখেন, বিল এন্ট্রি করাটা কিন্তু অতটা সহজ না, এবং আপনারা যেহেতু নতুন, আপনারা কিন্তু আমার মতো 2 দিনে কিন্তু সব বিল এন্ট্রি করতে পারবেন না, এটা স্বাভাবিক জিনিস, স্বাভাবিক বিষয় কিন্তু এটা। তো আপনাদের বিল এন্ট্রি করতে কিন্তু সময় দেওয়া লাগবে। আমি করি কি, প্রতিটা ব্যাচেই কিন্তু বিলের ক্লাস নেওয়ার পরে একটা ক্লাস আমি শুধুমাত্র গ্যাপ রাখি, বা সবাইকে বলে আমি গ্যাপ বন্ধ রাখি, যদি আমার কোনো কাজ নাও থাকে তারপর আমি বলি যে আপনাদের একটা ক্লাস গ্যাপ রাখলে ভালো হবে। কেন? কারণ আপনারা যখন বিলগুলো এন্ট্রি করতে যাবেন, আপনারা যখন সময় পাবেন, আমি যদি ওই ক্লাসে নতুন কোনো কিছু না শেখা আপনাদের সময় দেই যে আপনারা বিলটাই এন্ট্রি করেন, তাহলে কি হবে, আপনারা কিন্তু বিল এন্ট্রি করার জন্য সময় পাবেন। তো সময় যখন পাবেন তখন কিন্তু আপনার প্রবলেমও বের হবে, দেন রিভিউ ক্লাস নিয়ে কিন্তু প্রবলেমটা সলভ করি। আবার আরেকটা ব্রেক দেই কখন, ব্যাংক রিকনসিলিয়েশন আমি শিখালাম, ব্যাংক রিকনসিলিয়েশন করার পরে কিন্তু আরেকটা আমি ব্রেক দিই। কারণ ব্যাংক রিকনসিলিয়েশনটা কিন্তু ইজি না, ব্যাংক রিকনসিলিয়েশনটা কিন্তু কঠিন। ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলেও কিন্তু আপনাদের অনেক কোশ্চেন কিন্তু বের হবে। আপনাদের কোশ্চেন তখনই বের হবে যখন আপনি সময় পাবেন, যখন আপনি ব্যাংক রিকনসিলিয়েশনটা করতে পারবেন। হয়তো একদমই 2 সপ্তাহ 3 সপ্তাহ তো সময় দেওয়া পসিবল না, কারণ আপনাদের একটা কোর্স ডিউরেশন আছে 3 মাস 3.5 মাস কোর্স সময় আছে। সো এর মধ্যেই কিন্তু আপনাদেরও সুবিধার জন্য কিন্তু আমাকে জিনিসটা শিডিউল করতে হবে, ম্যানেজ করতে হয়, যাতে আপনাদেরও আপনাদের একটা টাইম পান সব প্রবলেম বের করার, আমিও যাতে আপনাদের প্রবলেমটা সলভ করতে পারি। কারণ আমি যদি প্রতিদিন প্রতি ক্লাসে যদি নতুন নতুন কোনো কিছু শিখাই, আমার এই কোর্স শেষ করতে ভাই 3 মাস লাগবে না, 2 মাস আমি শেষ করে দেবো।
আমি যদি রেগুলার যদি প্রতিদিন টপিক নতুন নতুন টপিক শেখাই আপনাদের কোনো সলভ করব না, কোনো রিভিউ নিব না। আমি প্রতিদিন নতুন করে টপিক শেখাবো, প্রতিদিন ক্লাস নিব, সর্বোচ্চ 2 থেকে 2.5 মাসের মধ্যে আমি কুইক বুক জেরো সব শেষ করে দিব। কিন্তু সময়টা নিই কি জন্যে? সময়টা মাঝে মধ্যে এই 2টা জায়গায় আমি সময়টা যদি চায় নি সবার কাছে যে আপনাদের করলে ভালো হবে, তারপরও সবাইকে তখন বলি, সব বেসে বলি, যদি বলেন যে আপনারা যদি সংখ্যাগরিষ্ঠ যদি বলেন যে না হয় দরকার নাই, তাহলে ক্লাস নিব। কিন্তু এখন ওই দিন আপনাদের যেদিন কোর্সটা শুরু হয় সেই দিন একটা আমার পরীক্ষা একটা ডেট ছিল, এই কারণে 1 সপ্তাহ দিকে পিছিয়ে গেছে, 1 সপ্তাহ ক্লাস নিতে পারি। শুধু আপনাদের না, সব ব্যাচ বন্ধ ছিল ওই দিন, ওই 1 সপ্তাহ প্রথম 1 সপ্তাহ সব ব্যাচ বন্ধ ছিল, শুধু আপনাদের না। তারপরে এই যে গতকাল না তো গত ক্লাসে ওই দিন কিন্তু আমি আপনাদের বিকেলে কিন্তু জানাই দিছি যে এরকম একটা অসুবিধার জন্য ক্লাস নিতে পারতেছি না। সেখানে কিন্তু আপনাদের শুরুতে সবাইকে কিন্তু বলা হয়েছিল যে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, কারণ সবকিছু কমিউনিকেশন সবকিছু ইনফরমেশন কিন্তু গ্রুপে দেওয়া হবে। সো আমিও জানি যে ক্লাস থাকলে আপনারা অফিস করেন, আপনাদেরও একটা প্রিপারেশন থাকে, কিন্তু আপনি যদি গ্রুপে অ্যাক্টিভ না থাকেন, আপনি গ্রুপেই অ্যাক্টিভ না, আমার কথা আপনি গ্রুপেই অ্যাক্টিভ না, আমি যদি আগের দিনও মেসেজ দিয়ে রাখি, ওই আপনি ক্লাস শুরুর 5 মিনিট আগে গ্রুপে ঢুকে বসে থাকবেন, তখন দেখবেন যে আপনি আমি মেসেজ দিয়েছি। কিন্তু আমি যদি আগের দিনও মেসেজ দিয়ে রাখি, যারা অ্যাক্টিভ না তাদের কাছে মনে হবে যে মেসেজটা আমি এখনই দিয়েছি, তাদের কাছে তখনই চোখে পড়বে। তখনই চোখে পড়ার কারণে তখন তারা মনে করেন তাদের মতো করে জিনিসটা ভেবে নিয়ে উল্টাপাল্টা মনে করেন গ্রুপে একটা ঝামেলা সৃষ্টি করবে, বা একটা গ্রুপের মধ্যে একটা মানে ঝামেলায় ধরতে পারেন। কারণ উনি একটা কথা বলবে, আরেকটা কথা বলবে, আমি একটা কথা বলবো, তখন গ্রুপের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হবে। এই কারণে আমি চেষ্টা করি যে ক্লাসগুলো সব ব্যাচের ক্লাসগুলো টাইম টেবিল নেওয়ার, কারণ আপনাদের ক্লাস শেষ করলেই কিন্তু আমি আবার একটা নতুন ব্যাচ শুরু করতে পারবো। তাহলে আমি কেন ব্যাচ শেষ করব না? আমার কোনো দরকার আছে আপনাদের ক্লাস মিস দেওয়ার? কারণ আপনাদের ক্লাস শেষ হলেই কিন্তু আমি আরেকটা ব্যাচ স্টার্ট করতে পারবো। আমার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, কিন্তু তারপরও মানুষের বিপদ আপদ কিন্তু জিনিসটা দেখতে হবে। কিন্তু তারপরও কিছু আপনার প্রতি গ্রুপে থাকে, এটা আমি কাউকে মেনশন করতেছি না, এটাকে প্রতিটা গ্রুপেই থাকে, আমি ফেস করছি, এই কারণে বলতেছি। প্রতিটা গ্রুপে এরকম কেউ না কেউ থাকে যে আপনার নিজে যা বুঝে তাই, সেটা তার বোঝাটা ঠিক না ভুল সেটা সে জানে না, আমি যা বুঝছি তাই ঠিক, এরকম। তো আশা করি আপনারা এরপর থেকে আপনারা তো সত্যি কথা বলতে যে আমি চেষ্টা করব আপনাদের ক্লাস রেগুলার নেওয়ার এবং রেগুলারই নতুন নতুন কোনো কিছু শেখানোর। কারণ আমি চাই না যে আবার এই গ্রুপে আরেকজন এসে উল্টাপাল্টা কথা বলুক, তার সাথে আরো কয়েকজন হোক, আর গ্রুপে একটা ঝামেলা সৃষ্টি হোক। তো যাই হোক, হ্যাঁ আপনার কথা আসলে শুনছি, সেদিন আমি দুজনের ভয়েসে করেই শুনছি। তো আমার মনে হয় যে একজন টিচার চাইলে 5 মিনিটেও অনেক কিছু শিখাইতে পারে, আবার 1 ঘন্টা ক্লাস নিয়েও কিছু না শিখেও সে থাকতে পারে আলোচনা করে। তো আমি মনে করি যে ইফেক্টিভলি ভাবে আমাদের শিখাইলে যে কোর্সটা আমরা করতেছি এখানে প্র্যাকটিসের অনেক কিছু আছে, এটা সময় নিলে আরো বেশি বেটার মনে হয়। হয়তো আমার সাথে অনেক এগ্রিকালচার বা করবে না। তো আমার মনে হয় যে একটা সফটওয়্যারে যেহেতু একটা কোম্পানির ফুল বিষয়গুলো থাকে, এখানে হয়তো বা আমাদের 7-8টা টপিক আপনি ধরে ধরে করাবেন, এর বাইরে অনেক টপিক থাকতে পারে। আমরা চাইবো যে আসলে ম্যাক্সিমামটাই যাতে আপনি শিখান, আস্তে আস্তে রিল্যাক্সে শিখান। আপনি তো কোর্সের সবটাই আমাদের শিখাবেন, সেখানে 3 মাস লাগবে বা 3.5 মাস লাগবে বা 4 মাস লাগবে। হয়তো বা মানুষের সমস্যা আছে, আপনারও সমস্যা ছিল, আমাদেরও সমস্যা হয়, আমরা তো অফিসেও যেতে পারি না, অনেকে অফিসও বন্ধ দেই। তো এর মানে এই না যে আমাদের তাড়াহুড়ো করতে হবে, আপনার কাছ থেকে আমরা কম শিখতে পারবো। আপনি রিল্যাক্সেই করেন, অসুস্থ থাকলে অবশ্যই আমার মনে হয় আপনার ছুটি নেওয়া দরকার বা বিরতি নেওয়া দরকার, কিন্তু পরবর্তীতে যাতে আমরা ওই ফিডব্যাকটা আসলে ক্লাসের মাধ্যমে বা পরবর্তীতে এক্সটেনশন ক্লাসের মাধ্যমে পেয়ে যাই,
সেইটা আমাদের আপনার বিবেচনার বিষয়ে একটু রাখেন। এটাই মনে হয় আমার ব্যক্তিগত মতামত। ওকে, সো এখানে আমি কিন্তু দীর্ঘ 2 বছর 2.5 বছর ধরে কিন্তু এই কোর্সগুলো করাচ্ছি, ক্লাস নিচ্ছি। অনেক ধরনের মানুষের সাথে কিন্তু আমার পরিচয় উঠা বসা আছে। তো এইখানে মানে কার কোথায় সমস্যা হতে পারে, কোন কোন টপিকে আপনাদের সমস্যা হতে পারে, সেটা কিন্তু আমার জানা আছে। তো এই কারণে ওই সকল টপিকগুলো কিন্তু আমি আপনাদের কিন্তু ক্লাসে, আগের দিন ক্লাসে কিন্তু আমি বলে দিই যে আপনাদের কিন্তু পরের দিন এই টপিকটা পড়াবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা সবাই জয়েন দিবেন। এটা কিন্তু আমি ক্লাসের আগেই কিন্তু আগের ক্লাসে কিন্তু বলে দিই। এবং আপনাদের যে টপিকগুলো কঠিন, যেটা করতে আপনাদের সময় লাগবে, যেরকম বিল এন্ট্রি করতে কিন্তু আপনাদের টাইম লাগবে। আমি আপনাদের হয়তো বিল এন্ট্রি করতে গিয়ে হয়তো আপনাদের ওইভাবে টাইম বলি নাই, কেন? কারণ আপনাদের যেহেতু অলরেডি 1 সপ্তাহের দিকে 2টা ক্লাস মিস গেছিল, এই কারণে আপনাদের বিল এন্ট্রি করার পরে আপনাদের হয়তো একদিন, যেটা আমি সব ব্যাচ থেকে চেয়ে নিই, যে আপনারা একদিন ক্লাস না করে বিল এন্ট্রি করেন, সমস্যাটা সেটা সলভ করে দিব। সো ওইটা হয়তো আমি আপনাদের বলছিলাম কিনা, বা এরকম কোনো গ্যাপ দিছিলাম কিনা আমার ঠিক মনে নাই। যাই হোক, আপনার মাঝখানে যে সেদিন একটা গ্যাপ পড়ে গেছে, তো আশা করি হয়তো এখানে হয়তো কারো খারাপ হয়েছে, গ্যাপটা দেওয়ার কারণে হয়তো কারো খারাপ হয়েছে, কারো হয়তো ভালো হয়েছে। তো যার যেটাই হোক না কেন, আমি এতটুকু আপনাদের বললি যে আমি কিন্তু বিল করার পরে, বিলের ক্লাস নেওয়ার পরে যদি আমার কোনো কাজ নাও থাকে, বা যদি আমি যদি সুস্থ থাকি, ক্লাস নেওয়ার জন্য সবকিছু ওকে, তারপর আমি কিন্তু প্রতিটা ব্যাচে ওই একটা ক্লাস কিন্তু আমি গ্যাপ দিয়ে কিন্তু, কারণ গ্যাপ দিয়ে এই কারণে, কারণ তারা যাতে বিলটা এন্ট্রি করতে আরো যে 3-4 দিন সময় বেশি পায়। 3-4 দিনে কিন্তু অনেক বিল এন্ট্রি করা যায়, অনেক সমস্যা কিন্তু বের করা যায়। এই কারণে আমি কিন্তু গ্যাপ দিই। আপনাদের গ্যাপটা হয়তো এই যে গত ক্লাসে পড়ে গেছে, হয়তো আমার অসুস্থতার কারণে পড়ে গেছে, কারো হয়তো খারাপ হয়েছে, কারো হয়তো ভালো হয়েছে। যাই হোক, আপনাদের এই যে আজকে যে ব্যাংক রিকনসিলিয়েশনটা করালাম, ব্যাংক রিকনসিলিয়েশন, হ্যাঁ ভাই আমার কথাটা শেষ করি। আজকে যে ব্যাংক রিকনসিলিয়েশনটা করালাম, এর পরবর্তীতে আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশন এর পরে যে নেক্সট ক্লাসটা হবে, ওই ক্লাসটা আপনার ট্রান্সফার ওয়াইজ মানে মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশনটা হবে। মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশন করার পরে কিন্তু একটা ক্লাস, মানে আমি কিন্তু সচরাচর সব বেসে কিন্তু গ্যাপ দেই। কেন দেই? কারণ মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশনটা কিন্তু খুবই হার্ড, প্লাস ব্যাংক রিকনসিলিয়েশন তো আপনার হার্ড তো আছেই। সো যারা ব্যাংক রিকনসিলিয়েশন করতে গেলে সমস্যা বের হয়, প্লাস মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশন করতে গেলে কিন্তু অনেকে পারে না, অনেকে প্রবলেম ফেস করে। সো ওই সমস্যাটা কিন্তু আমি একটা রিভিউ ক্লাস রাখি, মানে একটা ক্লাস গ্যাপ দিয়ে পরবর্তী ক্লাস আমি রিভিউ ক্লাস হিসেবে রাখি। এটা সব বেসে করি, তবে আপনাদের বেসে এখন করতে গেলে আপনাদের পারমিশন নেওয়া লাগবে। সো সে সময়টা আসুক, তখন আপনাদের যেটা ভালো হবে, আপনাদের সাথে কথাবার্তা বলে সেটা করব। ওকে, সো আপনাদের নেক্সট ক্লাসটা কিন্তু মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশনের উপর হবে, মানে ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশনের উপর কিন্তু হবে। ওকে, হ্যাঁ, কি জন্য বলতেছিলেন? আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম, হুম। আমি কীর্তনিয়া ভাইয়ের সঙ্গে একমত। আর তার সঙ্গে আমি অ্যাড করতে চাই, আপনি যে গ্যাপ গুলো দিচ্ছেন, আমার কিন্তু মনে হয়েছে যে প্রয়োজন ছিল দেখেই আপনি দিচ্ছেন। তার কারণ যদি আপনি ওই গ্যাপ গুলো না দিতেন, তাহলে আমরা এই এন্ট্রি, আমি বিশেষ করে, আমি অন্যদের কথা জানি না, আমি এন্ট্রি গুলো কমপ্লিট করতে পারতাম না। আমার জন্য এটা সুবিধা হয়েছে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, যাই হোক, আশা করি এরপর থেকে আপনাদের প্রতিও আমার একটা থাকবে, আমার প্রতিও আপনাদের থাকবে। সেইভাবে কিন্তু আসলে যখন একটা ব্যাচের প্রতি, সত্যি কথা আমি সব ব্যাচে একটা কথা বলি, এই যতগুলো কোর্স, যতগুলো ব্যাচ আমি করাইছি, শুধুমাত্র একটা ব্যাচ আমার কাছে সবচাইতে খারাপ লাগছে। এমন মনে হয়েছে আমি ওই গ্রুপ থেকে পর্যন্ত আপনার লিভ নিয়ে নিয়েছিলাম। ওই গ্রুপ মানে কোর্স শেষ হওয়ার পরে ওই গ্রুপ থেকে আমি লিভ নিয়ে নিয়েছিলাম। সেটা হলো আপনার 35 নাম্বার ব্যাচ। ওই ব্যাচে এমন এমন মানুষজন ছিল, যাই হোক ওটা গেছে, ওটা বাদ চলে গেছে। তাহলে বোঝেন যে ওরা আমার কাছ থেকে কোনো প্রবলেম হলো আমার কাছ থেকে জিনিসটা জানবে, কিন্তু ওদের ব্যবহারে গ্রুপ থেকে লিভ নিয়েছিলাম। তাহলে বুঝেন কেমন ব্যবহার। সো আশা করি
এরকম তারপর থেকে আমি এরকম আর কোনো গ্রুপে পাই নাই। যাদের সাথে হালকা টুকটাক একটু কথা কাটাকাটি বা হয়তো কথা কম মিস্টার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, পরবর্তী ক্লাসে আমি জিনিসটা বোঝানোর পর ওরা জিনিসটা বুঝতে পারছে যে আসলে কি। তো আশা করি আপনারা জিনিসটা বুঝবেন, আমিও আপনাদের বুঝবো। তো এইভাবে আসলে ক্লাস কন্টিনিউ করলে আমিও ভালো করে শেখাতে পারবো, আপনাদের ক্লাস নিয়ে আমিও খুশি থাকবো, আপনারাও খুশি থাকবেন শিখে। তো আপনাদের নেক্সট ক্লাসটা কিন্তু ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশনটা কিন্তু যে কেউ করতে পারে না। এটা কিন্তু খুবই, আর এই মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশনটা কিন্তু ইজি, কিন্তু একটু মানে প্যাচ আছে এর মধ্যে। এই প্যাচের কারণে কিন্তু অনেকে করতে পারে না, এবং এই মাল্টি কারেন্সি সিম্পল হতে এর কিন্তু আপনার ডিমান্ডটা কিন্তু বেশি। সেই কারণে নেক্সট ক্লাস আপনারা সবাই অ্যাটেন্ড থাকবেন। আপনার মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশনটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। এবং আপনাদের যারা বিল এন্ট্রি করছেন তারা বিল এন্ট্রি করতে থাকেন, তারপর রিকনসিলিয়েশন পাশাপাশি করতে থাকেন। রিকনসিলিয়েশনে কোনো সমস্যা হলে সেটা আমি ক্লাসের শেষে সলভ করে দেবো, মানে নেক্সট ক্লাসের শেষে আমি সলভ করে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।